হ্যালো, 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 শুনতে পাচ্ছ আমার কথা? আরে আমার ডিসপ্লে এটা মনিটর থেকে এটা চলে গেল কেন? কোনো মানে চলে গেছে দেখছি। মানে ল্যাপটপটা অন আছে কিন্তু মনিটর থেকে তো তোর আমি কিছু দেখতে পাচ্ছি না। আবার কি আবার ঝামেলা হলো রে ভাই? কিছু একটা লুজ কানেকশন বা কিছু একটা করছে বুঝেছিস? আবার দেখছি চলে এলো। কিছু হতেই থাকবে না কে জানে। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আসলে জানি না মানে কতক্ষণ চলবে। দেখছি ল্যাপটপে এক ব্যাটারি পাল্টালাম, আবার দেখছি অন্যরকম সমস্যা হচ্ছে যে ডিসপ্লেটা আসতে সামাও দেরি হচ্ছে বা কিছু। আচ্ছা চলো আমরা শুরু করি। আর আজকে আমরা বেসিক্যালি দুটো ছোট ছোট লেকচার একবারে দিয়ে দেবো ওই টোটাল ঘন্টা দেড়েক সময়ের মধ্যে। তাতে তোমার এই অ্যাডজর্পশনের যে অ্যাপ্লিকেশন আর কি তার কিছুটা পার্ট বুঝতে পারা যাবে। একটা হচ্ছে গ্যাসের অ্যাডজর্পশন অন সলিড সারফেস। সেই কনটেক্সটে আমরা কি ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম বা বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম বা ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম পড়েছিলাম, মানে মূলত ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম। সেটাকে মাথায় রেখে সেখান থেকে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের যে জায়গাটা সেটা আমরা বুঝতে পারবো, এটা একটা জায়গা। আর একটা হচ্ছে তোমার এই যে সলিডের অ্যাডজর্পশন আর লিকুইড সারফেস, আবার একটা লিকুইডের অ্যাডজর্পশন অন দ্য লিকুইড সারফেস হতে পারে। মানে ধরো তুমি জলের মধ্যে যদি তেল দিয়ে দাও তাহলে সে কিন্তু একটা ইউনিমলিকুলার লেয়ার তৈরি করতে পারে, সেখান থেকে সারফেস ফিল্ম বলে একটা ব্যাপার আছে আর কি। সেইটা এই দুটো জিনিস আমরা পরপর পড়বো দুটো ছোট ছোট লেকচারের মধ্যে। হ্যাঁ, প্রথমে আমরা এই যেটা গ্যাসের অ্যাডজর্পশন সলিড সারফেস তার অ্যাপ্লিকেশন হিসেবে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস এই পার্টটা একটুখানি বুঝে নিতে চাইছি। আচ্ছা দেখো, এমনি ক্যাটালিসিস এই জিনিসটা বেশ বড় একটা এক্সটেন্সিভ ব্যাপার। সে ক্যাটালিসিসের যে জেনারেল প্রপার্টি ইত্যাদিগুলো সেগুলো কেমিক্যাল কাইনেটিক্স অ্যান্ড ক্যাটালিসিস সেই পোর্শনের মধ্যে তোমাদের অলরেডি পড়ানো হয়েছে। হ্যাঁ, তাহলে তোমরা দেখেছো তিন রকমের ক্যাটালিসিস হয়। একটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিসিস, দু নম্বর এনজাইম ক্যাটালিসিস, আর তিন নম্বর হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস। আমরা আজকে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসটা নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। আমরা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস নিয়ে আজকে হচ্ছে ইন্টারেস্টেড। আচ্ছা, মানে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস যেটা হয়, রিয়াক্টেন্স এবং ক্যাটালিস্ট তারা ডিফারেন্ট ফেজে থাকে। একটা এক্সাম্পল দেখলে তুমি বুঝতে পারবে। ধরো তুমি একটা ইথিলিন বা যে কোনো একটা অ্যালকিন তার যে হাইড্রোজিনেশন যখন হচ্ছে, ক্যাটালিস্ট হিসেবে তুমি প্লাটিনাম বা প্যালাডিয়াম বা নিকেল বা র্যানি নিকেল এইগুলো তুমি ব্যবহার করছো। সেখানে এই র্যানি নিকেলটা হচ্ছে ক্যাটালিস্টের রোল প্লে করছে, যেটা সলিড স্টেটে আছে। আর রিয়াক্টান্ট যারা ইথিলিন এবং হাইড্রোজেন হচ্ছে গ্যাস ফেজে আছে। দেখো, রিয়াক্ট্যান্ট এবং ক্যাটালিস্ট ডিফারেন্ট ফেজে আছে, সেই জন্য ইট ইজ অ্যান এক্সাম্পল অফ হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস। আচ্ছা, এবারে এই হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের যেটা মেজর স্টেপ সেটা হচ্ছে অ্যাবজর্পশন। মানে ওয়ান অফ দ্য মেজর স্টেপস অফ হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস হচ্ছে অ্যাবজর্পশন অফ ওয়ান অর মোর রিয়াক্ট্যান্টস অন এ সলিড সারফেস। এবার এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন ইনক্রিজ উইথ ইনক্রিজিং সারফেস এরিয়া, হেন্স রেট অফ এ রিয়াকশন অর ক্যাটালাইটিক এফিসিয়েন্সি
increases with increasing surface area, মানে heterogeneous catalysis এর one of the important step হচ্ছে adsorption। এবার তোমরা জানো adsorption, extent of adsorption সেটা হচ্ছে সারফেস এরিয়া বাড়ার সাথে সাথে পারে, মানে সারফেস এরিয়া বাড়ার সাথে সাথে heterogeneous catalysis এর যে catalytic efficiencyটা বা ওভারঅল রেট অফ দ্য রিয়াকশন সেটা কিন্তু বাড়বে, এটা মাথায় রাখতে হবে। সেখানে তুমি দেখবে এই যে র্যানি নিকেল ব্যবহার করছো, যে অর্ডিনারি নিকেলের তুলনায় র্যানি নিকেল এফিসিয়েন্সিটা প্রচন্ড বেড়ে গেছে, তার কারণটা হচ্ছে র্যানি নিকেলটা তার পোরাসিটি তৈরি হয়ে যায়, সেটা গুঁড়ো তৈরি হয়ে যায় বলে তার সারফেস এরিয়াটা প্রচন্ড বেড়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আসলে নিকেল অ্যালুমিনিয়ামের অ্যালয় নেওয়া হয়, তাকে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে ট্রিট করা হয়, করে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়, সোডিয়াম অ্যালুমিনেটটা জলে ডিজলভ করে যায়, তাহলে অ্যালুমিনিয়ামটা সোডিয়াম অ্যালুমিনেট হিসেবে ডিজলভ করে চলে গেল, আর নিকেল যেটা তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, সে কি করছে না নিকেলটাকে তোমার ভেঙে দিচ্ছে, নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয়টাকে পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে, এবং ওভারঅল সারফেস এরিয়াটা প্রচন্ড বেড়ে যাচ্ছে বলে র্যানি নিকেলের ক্যাটালাইটিক এফিসিয়েন্সি অনেক বেশি হয়ে যাচ্ছে কেন অর্ডিনারি নিকেল। তার কারণটা হচ্ছে সারফেস এরিয়াটা এনার্মাসলি বেড়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাবজর্পশন ইজ ইউজুয়ালি এক্সোথার্মিক। দ্য হিট ইভলভ during the absorption process gives the sufficient activation energy such that the reactant can cross its activation barrier. This is a very very important observation। সেটা হচ্ছে এই যে ধরো কোনো একটা রিয়াকশন ঘটার জন্য তো একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে হয়, সেই অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করার সাফিসিয়েন্ট এনার্জিটা তোমাকে সাপ্লাই করতে হবে। উত্তর হচ্ছে যে এই হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস যখন হয় তখন প্রথম স্টেপে তো অ্যাবজর্পশন হচ্ছে, এবারে অ্যাবজর্পশন যদি এক্সোথার্মিক প্রসেস হয়, তাহলে ওই এক্সোথার্মিক প্রসেসে বেশ কিছু হিট ইভলভ হবে, সেই ইভলভ হিটটা অ্যাকচুয়ালি হেটেরোজিনিয়াস ক্যাটালাইটিক রিয়াকশনে অ্যাক্টিভেশন এনার্জির রোলটা প্লে করবে। ঠিক আছে, আমি যদি রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম এমনিতে দেখি, সেটা হচ্ছে এরকম। ধরো রিয়াক্ট্যান্ট আছে, রিয়াক্ট্যান্টটা প্রথমে ধরো নর্মাল গ্যাস ফেজ রিয়াকশন হলে কি হবে, রিয়াক্ট্যান্ট একটা অ্যাক্টিভেশন বেরিয়ারের থ্রু দিয়ে হচ্ছে প্রোডাক্টে চলে যায়। কিন্তু ভায়া হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস যদি হয় তাহলে দুটো জিনিস হচ্ছে, দেখো প্রথম কথা যে অ্যাক্টিভেশন বেরিয়ারটা কমে যাচ্ছে বলে রিয়াকশনের রেটটা প্রচন্ড বাড়ছে, কারণ অবশ্যই তো ক্যাটালাইটিক রিয়াকশনের রেটটা বেড়ে যায় কারণ অ্যাক্টিভেশন বেরিয়ারটা কমে যাচ্ছে বলে। এবং এখানে যেটা হচ্ছে যে প্রথম স্টেপে একটা মানে সেটা ফিজিক্যাল অ্যাডজাস্টন বা কেমিক্যাল অ্যাডজাস্টন কি অ্যাডজাস্টন হচ্ছে তার উপরে নির্ভর করে প্রথমে রিয়াক্ট্যান্টটা সলিড সারফেসে অ্যাডজর্ব রিয়াক্ট্যান্ট হলো। এবারে এই যে মানে এটা যে এটা হয় এই যে রিয়াক্ট্যান্ট থেকে অ্যাডজর্ব রিয়াক্ট্যান্টটা মোর স্টেবল বলে কিছুটা হিট ইভলভ হবে, সেই হিটটা অ্যাকচুয়ালি সাপ্লাইড হবে এই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করার জন্য, ক্রস করে ফাইনাল তোমার প্রোডাক্টে তোমার গিয়ে পৌঁছাচ্ছে। ঠিক আছে, অ্যাডজর্ব প্রোডাক্ট তোমার তৈরি হবে। ঠিক আছে, মানে অ্যাডজর্ব প্রোডাক্ট তৈরি হলো, অ্যাডজর্ব প্রোডাক্টটা আবার ডিজর্ব হয়ে ফাইনাল প্রোডাক্টটা তোমার যাবে। মানে একটা অ্যাডজর্পশন প্রসেস থাকে, একটা ডিজর্পশন প্রসেস। তুমি যখন পরের স্টেপসগুলোকে দেখবে তখন তুমি ভালো করে বুঝতে পারবে। When the reaction process to adjust the activation energy decreases and rate of the reaction increases, স্বাভাবিক ব্যাপার। Hydrogenation of alkene and alkyne in presence of solid surface gives cis addition product। মানে এটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন, তুমি মনে রাখবে যে যখন তোমাকে ওই সিস অ্যাডিশন এবং ট্রান্স অ্যাডিশন করতে হয় তখন সলিড সারফেস হাইড্রোজেন অ্যাডজর্ব হয়ে যখন হাইড্রোজেনেশন হয় না তখন তোমার সিস অ্যাডিশন হয়। যেমন ধরো তুমি একটা নিয়েছো, অ্যালকাইন নিয়েছো, সেখানে হাইড্রোজেন অ্যাডজর্ব হচ্ছে, এই দুটো হাইড্রোজেন যদি একই দিক থেকে অ্যাডজর্ব হবে, এটা মাথায় রাখতে হবে। আবার যদি তোমার ধরো একটা ফিডারিক্যাল চেন মেকানিজম হতো তাহলে কিন্তু ট্রান্সপ্রোডাক্ট তৈরি হতো, এই যে সিস প্রোডাক্ট ট্রান্সপ্রোডাক্ট। এই যখন তুমি হেটেরোজিনিয়াস হাইড্রোজিনেশনটা করবে অ্যালকেন বা অ্যালকাইনের মূলত আর কি ইন প্রেজেন্স অফ সলিড সারফেস, সেখানে কিন্তু দুটো হাইড্রোজেন একই দিক থেকে যাবে, অর্থাৎ সিস অ্যাডিশন হবে। সেটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা মনে রাখবে। তাহলে জেনারেল ডিসকাশন করার পরে আমাদের চলে আসতে হবে কাইনেটিক্সটার ক্ষেত্রে। আর হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসে তোমার 5টা স্টেপস আছে, 5টা স্টেপসের মধ্যে 2টো স্টেপ স্লো, বাকি 3টে স্টেপস ফাস্ট। সেখানে অ্যাকচুয়ালি 2টো স্টেপ নিয়ে কথাবার্তা বলতে হয়। তো যে 5টা স্টেপস নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে এই ডিফিউশন অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস টুয়ার্ড দ্য সলিড সারফেস। মানে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল মানে সে গ্যাস ফেজে ছিল, সে সলিড সারফেসের দিকে আসবে, তার ডিফিউজড হবে, তখন কিন্তু অ্যাবজর্ব হয়নি। ডিফিউজ হওয়া মানে কাছের দিকে মানে পেনিট্রেট করার চেষ্টা করছে। তার সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন অফ গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট অন দ্য সলিড সারফেস। সলিড সারফেসে রিয়াকশন ঘটে যাবে স্টেপ 3-তে। স্টেপ 4-এ হচ্ছে যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটা হচ্ছে সলিড সারফেস থেকে ডিজলভ করবে, ডিজর্পশন অফ দ্য প্রোডাক্ট ফ্রম দ্য সলিড সারফেস, আর ফাইনালি সে আবার গ্যাস ফেজে ডিফিউজ হয়ে যাবে। তাহলে 5টা স্টেপের মধ্যে প্রথমে হচ্ছে রিয়াকট্যান্টটা এখানে হচ্ছে গ্যাসিয়াস, আর এটা ক্যাটালিস্টটা হচ্ছে তোমার সলিড।
প্রথমে গ্যাসিয়াস রিঅ্যাক্টরটা সলিড সারফেসে ডিফিউজ করবে, তারপর অ্যাডজর্ব হবে, তারপর রিঅ্যাকশন করবে, প্রোডাক্টটা ডিজলভ করবে, তারপর প্রোডাক্টটা হচ্ছে ডিফিউজ হয়ে যাবে ইন দ্য গ্যাস ফেজ। এই 5টা স্টেপস আছে। 5টা স্টেপের মধ্যে স্টেপ 2 যেখানে অ্যাডজর্পশন আছে, স্টেপ 4 যেখানে ডিজর্পশন আছে, এইগুলি হচ্ছে স্লোয়ার স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ। বাকি স্টেপগুলো খুব ফাস্ট বলে আলটিমেটলি রেট লতে তারা কন্ট্রিবিউট করে না। তুমি জানো যে ফার্স্ট সবসময় স্লোয়েস্ট স্টেপটাই রেট ডিটারমিনিং স্টেপ হয়। স্টেপ 2 এবং স্টেপ 4 এরা রেট ডিটারমিনিং স্টেপ, সেখানে এগুলিকে মূলত তোমাকে দেখতে হচ্ছে। আচ্ছা, দুটো স্টেপে কি হচ্ছে দেখো। আচ্ছা, এবারে আমি মানে মূলত ইউনিমলিকুলার রিয়াকশনসটা ভাবতে হবে, শেষে আমি একটুখানি বাইমলিকুলার রিয়াকশন নিয়ে কথাবার্তা বলবো, তার দু রকমের মেকানিজম হয় সেটাও নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে ইউনিমলিকুলার সারফেস রিয়াকশন নিয়ে কথাবার্তা বলি। ধরো এ হচ্ছে রিয়াক্টান্ট, এস হচ্ছে তোমার সলিড সারফেসটা, তাহলে এ গ্যাস প্লাস এস সলিড, তারা অ্যাডজর্পশন প্রসেসের থ্রু দিয়ে এ এস তৈরি করলো। আর এবারে এই যে এখানে তো শুধু অ্যাডজর্পশন হবে না, এটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে, যেমন অ্যাডজর্ব হতে পারে তেমন ডিজর্বও হতে পারে। আচ্ছা, ফাইনাল স্টেপে যেটা হবে যে এ এসটা সে ভাই রেট কনস্ট্যান্ট K2 প্রোডাক্ট তৈরি করছে, আর সলিড সারফেসটা তোমার জাস্ট পড়ে থাকছে। তারপরে এই দুটো স্টেপস তোমাকে ভাবতে হবে, কিন্তু প্রথম স্টেপটা রিভার্সেবল, যেখানে এ এস যুক্ত হয়ে মানে গ্যাস এ মানে ফ্রি এ আর সলিড সারফেসের সঙ্গে যুক্ত হয়ে এস এই ইমোবাইল ফেজটা তৈরি করছে, সে এবার ডিজলভ করে এ বা এসে ফিরে আসতে পারে, অথবা এ আর এস সে প্রোডাক্ট তৈরি করতে পারে এবং সলিড সারফেসটা ফ্রি হতে পারে। এবার প্রথমটা হচ্ছে ফার্স্ট ইকুইলিব্রিয়াম, পরেরটা হচ্ছে তোমার স্লো। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি এখানে যদি রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশনটাকে ব্যবহার করি, রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশনটাকে ব্যবহার করলে প্রথমে এই ইকুইলিব্রিয়ামটা প্রথমে কনসিডার করে নিতে হবে। মানে ফার্স্ট ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু মানে প্রথমটা কিন্তু ফার্স্ট, পরেরটা কিন্তু স্লো, তাহলে রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন করতে হয়। আর যদি প্রথমটা স্লো পরেরটা ফার্স্ট হয়, তখন তোমাকে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন করতে হয়। এখানে রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশনটা প্রথমে আমি করছি। আচ্ছা, তাহলে এই যে প্রসেসটা তুমি খেয়াল করে দেখো, যখন ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোটোপে আমি ডেরিভেশন করেছিলাম, তখন সেকেন্ড স্টেপটা ছিল না, শুধুমাত্র প্রথম স্টেপটাই ছিল। এ গ্যাস প্লাস এস সলিড রিভার্সেবল রিয়াকশনের থ্রু দিয়ে এ সলিড তৈরি করছে। ফরওয়ার্ড প্রসেসটা হচ্ছে অ্যাবজর্পশন প্রসেস, যার রেট কনস্ট্যান্টটা কে। ব্যাকওয়ার্ড প্রসেস একটা রিজর্পশন প্রসেস, যার রেট কনস্ট্যান্ট হচ্ছে কেডি। শুধুমাত্র এইটা যেহেতু আর ডিএস অ্যাপ্রক্সিমেশন তুমি করছো, তাহলে প্রথম স্টেপটার জন্য তুমি যদি থিটাটাকে বের করে নাও, যেটা ল্যাংমোর অ্যাডজর্পশন আইসোথাম থেকে আসে, সেটা কি হয় বলো তো? কেপি বাই 1 প্লাস কেপি, যেখানে কেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা বেসিক্যালি অ্যাডজর্পশন প্রসেসের রেট কনস্ট্যান্ট বাই রিজর্পশন প্রসেসের রেট কনস্ট্যান্ট, যেখানে থিটাটা হচ্ছে ফ্র্যাকশন অফ অ্যাক্টিভ সাইজ অকুপাইড। তাহলে আমার যখন স্টেপ 2টা তো পরে, স্টেপ 1টা ফার্স্ট ইকুইলিব্রিয়াম বলে স্টেপ 1টা প্রথমে ভেবে নিতে হবে। স্টেপ 1টাকে তুমি প্রথমে ভাবো, সেইখান থেকে তুমি অলরেডি ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথাম পড়েছো, যেখানে থিটা ইকুয়াল টু কেপি বাই 1 প্লাস কেপি ছিল, যেখানে থিটা হচ্ছে ফ্র্যাকশন অফ অ্যাক্টিভ সাইজ অকুপাইড। ঠিক আছে? আচ্ছা, এবারে স্টেপ 2তে যখন রেট অফ দ্য রিয়াকশনস তুমি দেখবে, রেট কনস্ট্যান্ট K2 আছে, আর এস এর অ্যাক্টিভ মাস বলতে বেসিক্যালি হচ্ছে যে কতখানি অ্যাক্টিভ সাইট অ্যাকচুয়ালি অকুপাইড আছে, অর্থাৎ থিটা, তার সঙ্গে প্রপোর্শনাল হবে। সেই জন্য স্টেপ 2তে রেট অফ দ্য রিয়াকশনস ভিটা হচ্ছে K2 ইন্টু থিটা, মানে থিটার সঙ্গে প্রপোর্শনাল উইথ দ্য প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট K2। তাহলে ওভারঅল রেট অফ দ্য রিয়াকশন কি হলো? ভি ইকুয়াল টু K2 ইন্টু কেপি বাই 1 প্লাস কেপি। তাহলে এইটা হচ্ছে তোমার একটা ইউনিমলিকুলার গ্যাস ফেজ রিয়াকশন, তার জন্য মানে যেটা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস থ্রু দিয়ে হচ্ছে, তার জন্য রেট লটা হচ্ছে এইটা, ভি ইকুয়াল টু K2, এটা হচ্ছে রেট কনস্ট্যান্টটা, ইন্টু কেপি বাই 1 প্লাস কেপি, যেখানে কেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আর এবার দুটো আমি ছবিটা আঁকা আগে আমি দুটো সিচুয়েশন কনসিডার করি। প্রথম কথা হচ্ছে যে যখন প্রেশারটা ভীষণ লো প্রেশার রিজিয়নে কেপিটা একের থেকে অনেক অনেক ছোট, তা কেপিটা যদি একের থেকে ছোট হয়ে যায়, তাহলে এই ডিনোমিনেটর কেপিটাকে তুমি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে পড়ে থাকে ভি ইকুয়াল টু K2 K ইন্টু পি। দেখো এটা যে পি এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, অর্থাৎ সেটা একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করছে। আবার যখন হাই প্রেসার রিজিয়নে তুমি দেখবে, যখন কেপিটা মাঝমাঝ গ্রেটার দেন K1, কেপিটা মাঝমাঝ গ্রেটার দেন 1, তখন ডিনোমিনেটরে 1-এর তুলনায় কেপিটা অনেক অনেক বেশি বলে 1টাকে বাদ দিয়ে দাও, তারপর কেপি কেপি কেটে গেল, তাহলে ভি ইকুয়াল টু তোমার K2 হয়ে গেল। দেখো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি রেট অফ দ্য রিয়াকশনের প্রেসারের পাওয়ার বেসিক্যালি জিরো, অর্থাৎ এটা জিরো অর্ডার কাইনেটিক্স শোবে করছে। তাহলে দেখো লো প্রেসার রিজিয়ন এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স শোবে করছে, হাই প্রেসার রিজিয়নে জিরো অর্ডার কাইনেটিক্স শোবে করছে। তাহলে ইন্টারমিডিয়েট প্রেসার রিজিয়নে সে কি করবে? যে বেসিক্যালি ধরো ভি ইকুয়ালটা আমি লিখতে পারি কে প্রাইম ইন্টু পি টু দি পাওয়ার এন এর মতো দেখতে হবে। এনটা 1 হবে যখন প্রেসার টেন্ডস টু জিরো, আর এনটা জিরো হবে যখন প্রেসারটা টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে?
তাহলে এই এনটা তোমার 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে তুমি ভেলোসিটি ভার্সেস প্রেসার যদি প্লট করো, দেখো এই শুরুর দিকটা এটা পি এর পাওয়ার 1 অর্থাৎ ফার্স্ট অর্ডার কাইনেটিক ছবি করছে, লিনিয়ারলি যাচ্ছে, শেষে এটা পি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ পি এর পাওয়ার 0 সঙ্গে প্রপোর্শনাল অর্থাৎ 0 অর্ডার কাইনেটিক ছবি করছে, আর মাঝের ইন্টারমিডিয়েটে সে 0 থেকে 1 একটা ফ্র্যাকশনাল অর্ডার কাইনেটিক্স ওবে করছে। ঠিক আছে, দেখো বুঝতে পারলে এই যেটা আমি মানে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসে 5টা স্টেপ, তার মধ্যে স্টেপ 2 আর স্টেপ 4 যেখানে অ্যাডজর্পশন এবং ডিজর্পশন সেটা ইম্পর্টেন্ট, তার মেকানিজমটা লিখলাম, যেখানে এই অ্যাডজর্পশন ডিজর্পশন ইকুইলিব্রিয়াম প্রসেসটা হচ্ছে ফার্স্ট ইকুইলিব্রিয়াম, আর পরে রিঅ্যাকশনটা স্লো ইকুইলিব্রিয়াম। ফার্স্ট ইকুইলিব্রিয়াম যদি থাকে প্রথম স্টেপটা, তাহলে তোমাকে আরডিএস অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হবে। আরডিএস অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করলে তুমি অলরেডি করেছো ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মটা এই পার্টিকুলার স্টেপটা যদি থাকে, তাহলে সেখান থেকে তুমি ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মটা অ্যাপ্লিকেবল ধরে নিয়ে তুমি থিটাটাকে বের করে ফেললে, রেট অফ দ্য রিয়াকশন কে টু ইন্টু থিটা হলো, পরে তুমি ভেলোসিটি অফ দ্য রিয়াকশনের একটা এক্সপ্রেশন পেয়ে গেলে, বা 3টে এক্সট্রিম তুমি দেখে নিলে, লো প্রেশার রিজিয়ন, হাই প্রেশার রিজিয়ন, ইন্টারমিডিয়েট প্রেশার রিজিয়ন, করে সেখান থেকে তুমি প্লটটাকে এঁকে ফেললে। দেখো এটা কারো অসুবিধা আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো এখন পর্যন্ত? হ্যালো, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে ছবিটার যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই যে ছবিটা তোমার লিনিয়ার নয়, মানে ভি ভার্সেস পি প্লটটা লিনিয়ার নয়, মানে ল্যাবরেটরিতে যদি তুমি ছবিটাকে আঁকতে চাও তোমাকে বেশ ঝামেলা করে আঁকতে হবে। সেখানে লিনিয়ার করার জন্য তুমি রেসিপ্রোকাল নাও, এটা 1/v করলে হবে কত, 1 প্লাস কেপি বাই কে টু কে ইন্টু পি। এবারে এটা তোমার হয়ে যাচ্ছে এইটা বাই এটা, মানে এই সেকেন্ডটা ডিভাইডেড বাই এটা করলে কেপি কেপি কে থেকে 1/k2 হয়ে গেল, প্লাস 1/k2 কে ইন্টু পি। এবারে যদি ডাবল রেসিপ্রোকাল প্লটটাকে করো, মানে আগে ছিল ভি ভার্সেস পি প্লট, এখন 1/v ভার্সেস 1/p যদি প্লট করো, তাহলে দেখা একটা স্ট্রেট লাইন পাবে যার ইন্টারসেপ্ট হয়ে যাবে 1/k2 আর সোপ হয়ে যাবে 1/k2 ইন্টু ক্যাপিটাল কে। এইটা সোপ ইন্টারসেপ্ট পেয়ে গেলে, এটা হচ্ছে ডাবল রেসিপ্রোকাল প্লট হয়ে গেল। সেখান থেকে কে2 বের করতে গেলে 1 ইন্টারসেপ্ট করলে কে2 পেয়ে যাবে, আর ক্যাপিটাল কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে বের করতে গেলে তোমাকে ইন্টারসেপ্ট বাই স্লোপ করতে হচ্ছে। তাহলে কিছুই না, আগের ছবিটাকে তুমি কেমন করে লিনিয়ার করবে, ডাবল রেসিপ্রোকাল প্লট করবে, অর্থাৎ ভি ভার্সেস পিটাকে 1/v ভার্সেস 1/p প্লট করবে, সেটা তুমি দেখলে সেটা কে2 এবং ক্যাপিটাল কেটাকে তুমি বের করতে পারছো। আচ্ছা, তাহলে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তোমার ইউনিমলিকুলার রিয়াকশন হলে কি হবে। হ্যাঁ, মানে আলটিমেটলি দেখো রিয়াকশনটাকে তুমি করছো সেটা কি ইউনিমলিকুলার রিয়াকশন, এখানে রিয়াকশন কিন্তু একটাই, শুধুমাত্র এ। আচ্ছা, এবারে যদি তোমার দুটো রিয়াকট্যান্ট হয় তখন কি হবে, বাইমলিকুলার রিয়াকশন। আচ্ছা, বাইমলিকুলার সারফেস রিয়াকশন যেখানে তোমার দুটো রিয়াকট্যান্ট ইনভলভ থাকবে, সেটা মানে এ আর বি ধরো দুটো রিয়াকট্যান্ট ইনভলভ আছে, সেটা দুটো পসিবল মেকানিজমে চলে। এই দুটো পসিবল মেকানিজমের বেসিকটা তোমাকে একটুখানি বুঝে নিতে হবে। একটা হচ্ছে ল্যাংমুর হিনসেলুড মেকানিজম, আর হচ্ছে ল্যাংমুর রাইডেল অর এলি রাইডেল মেকানিজম। তাহলে একটা ল্যাংমুর হিনসেলুড মেকানিজম, আরেকটা হচ্ছে ল্যাংমুর রাইডেল অথবা এলি রাইডেল মেকানিজম, দুটো নামেই চলে। আচ্ছা, তফাৎটা জাস্ট বোঝার চেষ্টা করো। ল্যাংমুর হিনসেলুড মেকানিজমে কি হচ্ছে খেয়াল করে দেখো, এ আলাদা করে সলিড সারফেসে অ্যাডজর্ব হচ্ছে, বি আলাদা করে সলিড সারফেসে অ্যাডজর্ব হচ্ছে, মানে এ এস মিলে এস তৈরি হলো, বি আর এস মিলে বিএস তৈরি হলো। এই দুটোই হচ্ছে র্যাপিড ইকুইলিব্রিয়াম, মানে এ আলাদা করে তার যে করসপন্ডিং অ্যাক্টিভ সাইজগুলোতে অ্যাডজর্ব হয়েছে, বি আলাদা করে তার যে করসপন্ডিং প্রেফার্ড অ্যাক্টিভ সাইজগুলোতে অ্যাডজর্ব হয়েছে। এবারে অ্যাডজর্ব এ আর অ্যাডজর্ব বি তারা রিয়াকশন করে প্রোডাক্ট তৈরি করছে। তো 3টে স্টেপ বোঝার চেষ্টা করো। প্রথম হচ্ছে এ অ্যাডজর্ব হলো র্যাপিড ইকুইলিব্রিয়ামের থ্রু দিয়ে, বি অ্যাডজর্ব হলো র্যাপিড ইকুইলিব্রিয়ামের থ্রু দিয়ে, আর ফাইনালি হচ্ছে অ্যাডজর্ব এ আর অ্যাডজর্ব বি তারা রিয়াকশন করছে। ঠিক আছে, এইটা এখানে এই প্রথম স্টেপটার জন্য যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, সেটা হচ্ছে প্রথম স্টেপে তোমার অ্যাডজর্পশনের রেট কনস্ট্যান্ট এবং ডিজর্পশনের রেট কনস্ট্যান্টের রেশিও, আর ক্যাপিটাল কে বিটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেপে অ্যাডজর্পশনের রেট কনস্ট্যান্ট এবং ডিজর্পশনের রেট কনস্ট্যান্টের তোমার রেশিও। এটা আচ্ছা, এবারে তুমি এখান থেকে যখন আমরা ওই মানে এটা বেসিক্যালি তোমার কি বলবে, কম্পিটিটিভ অ্যাডজর্পশনের ব্যাপার। যখন ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথর্ম করেছিলাম তখন তুমি কম্পিটিটিভ অ্যাডজর্পশন করেছিলাম, কোনো একটা সলিড সারফেস আছে সেখানে এ আর বি দুজনে অ্যাডজর্ব হচ্ছে। তাহলে কম্পিটিটিভ অ্যাডজর্পশন যদি হয়, তাহলে এ কতটা পোর্শন অ্যাকচুয়ালি অকুপাই করেছে সেটা থিটা এ, আর বি কতটা অকুপাই করেছে থিটা বি, এই দুটো এক্সপ্রেশন দেখবে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথর্ম যখন করা হয়েছে, সেখানে তোমার এই কম্পিটিটিভ অ্যাডজর্পশনের কনটেক্সটে আমার এই দুটো এক্সপ্রেশন বের করা ছিল, থিটা এ আর থিটা বি। এটা
থিটা এটা হচ্ছে এইটা, থিটা বিটা হচ্ছে এইটা, আর রেট অফ দ্য রিয়াকশন এখন কি হয়ে যাবে, K2 ইন্টু, দেখো রেট অফ দ্য রিয়াকশন কি হচ্ছে না, K2 ইন্টু এইটার অ্যাক্টিভ মাস আর এটার অ্যাক্টিভ মাস, এটার অ্যাক্টিভ মাস হচ্ছে থিটা এ, এর অ্যাক্টিভ মাস হচ্ছে থিটা বি, তাহলে এটা হয়ে গেল কত, K2 ইন্টু থিটা বি, আর থিটা এ থিটা বি তুমি এক্সপ্রেশনটাকে বসিয়ে দিচ্ছ, ইকুয়াল টু K2 কে এ পি এ কেবি পিবি বাই 1 প্লাস কে এ প্লাস কেবি কে এ পি এ প্লাস কেবি পিবি তার স্কোয়ার। এইটাকে এরকম একটা কমপ্লিকেটেড রেট লয়ের এক্সপ্রেশন তুমি পেয়েছো। আর এবার বিভিন্ন সিচুয়েশনটাকে দেখো, ধরো যদি এমন হতো যে এটা মাস প্রেফারেন্সিয়ালি অ্যাবজর্ব হচ্ছে দেন বি, অর্থাৎ থিটা এটা মাদ গ্রেটার দেন থিটা বি, থিটাই যদি মাদ গ্রেটার দেন থিটা বি হয়, তাহলে সার্টেনলি কে এ পি এ মাদ গ্রেটার দেন কে বি পি বি হবে। আর তুমি যদি রেশিওটাকে দেখো, থিটা এ বাই থিটা বি এই রেশিওটাকে দেখো, তাহলে কে এ পি এ বাই কে বি পি বি হবে। থিটা এ যদি মাদ গ্রেটার দেন থিটা বি হয়ে যায়, তাহলে কে এ পি এ উইল বি মাদ গ্রেটার দেন কে বি পি বি। তাহলে এই নিচের এক্সপ্রেশনে তুমি যেটা করতে পারো যে কেবি পিবিটাকে তুমি জাস্ট ইগনোর করে দাও, কেবি পিবিটাকে ইগনোর করলে কি হয়ে যাচ্ছে, তোমার ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা দাঁড়াচ্ছে তোমার K2 ইন্টু কে এ পি এ বাই 1 প্লাস কে এ পি এ তার স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই রকম দেখতে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে মানে একটা ভুল করলাম কি, না নিচে এটা থাকতো, এক সেকেন্ড, এখানে এইটা থাকবে, মানে এটা ওই উপরে ওইটাকে লেখা হয়নি, ওটা মানে এটা তো গুণ আছে, তো এখানে এটাও থাকবে, এটা থাকবে, মানে ডিনোমিনেটারে কে এ পি এটা কিন্তু মাদ গ্রেটার দেন কেবি পিবি, তাহলে কেবি পিবিটা তুমি বাদ দিলে, তার নিচে হয়ে গেল 1 প্লাস কে এ পি এ তার স্কোয়ারটা, আর উপরে তুমি কিন্তু কে এ পি এ কেবি পিবি পুরোটাই থাকবে, এটা হলো। আর এবার তুমি যদি লো প্রেসার রিজিয়নে দেখো, লো প্রেসার রিজিয়নে কি হচ্ছে, কে এ পি এটা তুমি জাস্ট মাদ লেস দেন 1 হবে, তাহলে মাদ লেস, লো প্রেসার রিজিয়নে তো পরিষ্কার বুঝতে পারছো, লো প্রেসার রিজিয়নে যেটা হচ্ছে যে কে এ পি এ এটা মাদ লেস দেন 1, ডিনোমিনেটর থেকে তুমি কে পি এটাকে বাদ দিয়ে দাও, তাহলে রেট অফ দ্য রিয়াকশন হয়ে যাচ্ছে K2 কে এ কেবি পি এ পিবি। দেখো এটা বেসিক্যালি এ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, ওভারঅল অর্ডারটা হচ্ছে তোমার 2 হয়ে যাচ্ছে, এটা। আচ্ছা এবারে যদি হাই প্রেসার রিজিয়ন তুমি দেখো, আচ্ছা হাই প্রেসার রিজিয়নে এখানে খেয়াল করো, যখন হাই প্রেসার রিজিয়ন তুমি দেখবে তখন হচ্ছে কে পি এ কেবি পিবি, যদিও তোমার কেবি পিবিটা হচ্ছে কে পি এর থেকে ছোট, কিন্তু প্রচন্ড প্রেসার যখন হাই হয়ে যাবে তখন এই দুটো জিনিস বেসিক্যালি ওয়ানের থেকে অনেক অনেক বেশি হয়ে যাবে, তুমি ওয়ানটাকে জাস্ট বাদ দিয়ে দাও, ওয়ানটাকে বাদ দিয়ে দেওয়া হলো, ওয়ানটাকে বাদ দিয়ে দিলে K2 কে কেবি পি এ পিবি বাই কে পি এ প্লাস কেবি পিবি তার স্কোয়ার হচ্ছে, এটা। তাহলে এবার এই যে জায়গাটা দেখো, এইটা যদি এটা খেয়াল করো যে একটা স্পেশাল কেসে ধরো যদি কে পি এবং কেবি পিবি তোমার বেসিক্যালি সমান হয়ে যায়, কে পি আর কেবিপিবি যদি সমান হয়ে যায়, তাহলে দেখো এখানে কে পি এ আর কেবিপিবি মানে মানে এইটা বেসিক্যালি স্কোয়ার টয়ার হয়ে যাবে, হুম, মানে মানে বলছি কে পি আর কেবিপিবি যখন তোমার মোরালে সমান হয়ে যাচ্ছে, তখন কি হবে, তখন দেখো যখন তুমি এটা সমান করলে এই পি এ স্কোয়ার পিবি স্কোয়ার এই পার্টটা বেসিক্যালি তোমার কেটে চলে যাবে, মানে এটা এটা তোমার দেখাই, আচ্ছা এখানে এই দেখো আমি কি বলছি যে কে পি এ মানে একটা মানে এইটা যে অ্যাকচুয়ালি কত অর্ডার কাইনেটিক্স ওবে করছে সেটা বোঝার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি বললাম একটা স্পেশাল কেসে কে পি আর কেবিপিবি সমান, ঠিক আছে, কে পি এ আর কেবিপিবি তোমার বেসিক্যালি সমান হয়ে যাবে, তাহলে এটা কি হবে 2 ইন্টু কে পি এর মতো হয়ে যাবে, তাহলে উপরটা হয়ে যাবে কি, উপরটা হয়ে যাবে তোমার হচ্ছে K2 যেমন আছে আছে, কে থাকবে মানে কে পি এ তার স্কোয়ারের মতো দেখতে হলো, এটা বেসিক্যালি দুটো যেহেতু সমান বলছি, এখানে কে এ পি এ আছে কেবি পিবি আছে, তাহলে কে এ পি এ তার স্কোয়ার হয়ে গেল উপরটা, কে পি এ মানে কে স্কোয়ার পি এ স্কোয়ার হলো, আর নিচটা দেখো কে পি এ আর কেবি পি যদি সমান হয়ে যায় তার মানে বেসিক্যালি এটা 2 2 কে পি এ হয়ে যায়, তার স্কোয়ার করলে 4 কে স্কোয়ার পি এ স্কোয়ার হয়ে যাবে, দেখো কে স্কোয়ার পি এ স্কোয়ার গুলো কেটে চলে গেল, তাহলে K2/4 হবে, K2/4 হবে, তার মানে কি এটা দেখো কোনো প্রেসার ডিপেন্ডেন্স থাকছে না, অর্থাৎ সেটা তোমার হাই প্রেসার রিজিয়নে জিরো অর্ডার কাইনেটিক্স ওবে করবে, লো প্রেসার রিজিয়নে সেটা সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ওবে করবে, হাই প্রেসার রিজিয়নে সে কিন্তু জিরো অর্ডার কাইনেটিক্সটা ওবে করবে, এটা। তো দেখো তাহলে এইটা
মানে মূল ব্যাপারটা হচ্ছে যে ল্যাংমোর হিমথিওরির মেকানিজমে এ আলাদা করে অ্যাডজর্ব হলো, বি আলাদা করে অ্যাডজর্ব হলো, এবার অ্যাডজর্ব এ আর অ্যাডজর্ব বি রিয়াক্ট করছে। আর আরেকটা যে পসিবল মেকানিজম আছে যেটা ল্যাংমোর রাইডিয়াল মেকানিজম বা এলি রাইডিয়াল মেকানিজম, যেটা সেখানে কি হচ্ছে খেয়াল করো তফাৎটা, যে এ অ্যাডজর্ব হলো, এ সলিড সালফেট অ্যাডজর্ব হলে এস তৈরি হলো, এবার সেই অ্যাডজর্ব এ সে বেসিক্যালি ফ্রি বি এর সঙ্গে রিয়াক্ট করছে। তফাৎটা বুঝতে পারলে? প্রথমটা এ আলাদা করে অ্যাডজর্ব হচ্ছে, বি আলাদা করে অ্যাডজর্ব হচ্ছে, অ্যাডজর্ব এর সঙ্গে অ্যাডজর্ব বি এর রিয়াকশন হচ্ছে। এক্ষেত্রে হচ্ছে এ আলাদা করে অ্যাডজর্ব হলো, এবারে হচ্ছে ওই অ্যাডজর্ব এর সঙ্গে ফ্রি বি তার রিয়াকশন হচ্ছে। এইটা তা তোমাকে এই পার্টিকুলার সিচুয়েশনে তুমি থিটা এটাকে যদি ক্যালকুলেট করো, হুম, মানে এই যে যেখানে আচ্ছা এই স্টেপটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইটা, এই পার্টিকুলার কেসে মানে বেসিক্যালি এটার মানে দেখে এটা এটা যে বেসিক্যালি এটা মানে হচ্ছে যে বি প্রায় অ্যাডজর্ব হচ্ছে না, মানে বি প্রায় অ্যাডজর্ব হচ্ছে না। তাহলে দুজনেই যদি অ্যাডজর্ব হতো তার মানে আমি যে দুজনই অ্যাডজর্ব হলে এই যে থিটা এ থিটা বি এই দুটো এক্সপ্রেশন তুমি পেতে। এখন যদি বি অ্যাডজর্ব না হয়, শুধুমাত্র এ অ্যাডজর্ব হয়, তাহলে কি হচ্ছে থিটা এটা কে পি এ বাই 1 প্লাস কে পি এ প্লাস কে বি পি বি, এই এক্সপ্রেশনটাই মূলত থাকবে। এটা থিটা এটা তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন কি হবে না, দেখো সেকেন্ড স্টেপ এটা কে টু হলো, এখানে এস এর অ্যাক্টিভ মাস মানে বেসিক্যালি থিটা এ হলো, আর বি এর পার্সিয়াল প্রেসার থাকবে। আগে যেমন কি ছিল, রেট অফ দ্য রিয়াকশন কে টু ইন্টু থিটা বি ছিল, এখন থিটা বি এর বদলে তোমার বি এর পার্সিয়াল প্রেসার হবে। তুমি এটা বসিয়ে দিলে, কে টু বসালে, থিটা এর এক্সপ্রেশন বসালে, আর তোমার পার্সিয়াল প্রেসারটাকে বসিয়ে দিলে, তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে। এবারে এইখান থেকে তুমি বিভিন্ন লিমিটগুলোকে এক্সপ্লোর করতে পারো। এটা আমি আর করে দিচ্ছি না, মানে লো প্রেসার রিজিয়নে কেমন হবে, হাই প্রেসার রিজিয়নে কেমন হবে, সেগুলো তুমি জাস্ট দেখে নিতে পারবে। আর লো প্রেসার রিজিয়নে তো পরিষ্কার বুঝতে পারছো, কেপিএ কেবিপিবি তুমি জাস্ট ইগনোর করবে, ইগনোর করলে সেটা জাস্ট সেকেন্ড অর্ডার কাইনেটিক শোবে করছে। আমি করে দেখিয়ে দিতে পারি এক সেকেন্ড না, সহজ ব্যাপার, তো ভয় পাওয়ার কিছু নেই। সরি, আচ্ছা স্লো মেশিনটা, এক মিনিট। ও এটা চলে গেল, আচ্ছা এক মিনিট। একটা স্লাইড ঢোকাবো। দেখো তাহলে এই যদি এক্সপ্রেশনটা হয়, এবারে আমি বিভিন্ন কেসগুলোকে এক্সপ্লোর করছি। বিভিন্ন কেসগুলোকে এক্সপ্লোর করার জন্য প্রথমে ধরো বললাম যে লো প্রেসার রিজিয়ন। আচ্ছা লো প্রেসার রিজিয়নে কি হচ্ছে না, কেএপিএ কেবিপিবি এরা খুব ছোট, মানে কেএপিএ কেবিপিবি এটা মাঝ বা লেস দ্যান 1 হচ্ছে। দেন velocity of the reaction K2 capital KA into PA PB হয়ে গেল, মানে ডিনোমিনেটর থেকে লো প্রেসার রিজিয়ন এই দুটোকে তুমি বাদ দিয়ে দিলে, তাহলে ভিটা হচ্ছে তোমার এইটা হয়ে গেল। তোমার এটা পরিষ্কার বোঝা গেছে, মানে দুটো প্রেসার টার্ম আছে, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ওবে করে।
সেকেন্ড অর্ডার কাইনেটিক্সটা ওপেন করছে। এবারে হাই প্রেসার রিজিয়ানে কে এ পি এ কে বি পিবি এইটা যদি মাঝ গেটার দেন তুমি 1 করে দাও, তাহলে ভিটা ডিনোমিনেটরে কে টু কে এ পি এ পিবি রাখা হলো, আর নিউমারেটারে তুমি 1টাকে জাস্ট বাদ দিয়ে দিলে, কি হচ্ছে কে এ পি এ প্লাস কে বি পিবি হলো এটা। এটা হচ্ছে। আচ্ছা, এবারে দেখো জাস্ট সিম্পলি যদি এমন হয় যে ইফ কে এ পি এ আর কে বি পিবি এরকম এই দুটো সমান, তাহলে কি দাঁড়াচ্ছে এটা? এখানে তুমি কে টু যেমন আছে থাক, কে এ পি এ পিবি থাক, আর নিচটা তুমি লিখতে পারো টু কে পি এ, এটা টু কে পি এ। তাহলে এখানে দেখো কে পি একটা তোমার কেটে চলে গেল, তার মানে বেসিক্যালি এটা কে টু বাই টু ইন্টু পিবি হয়ে গেল। তার মানে এটা পরিষ্কার দেখো যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স হবে করছে। মানে আগেরটায় হাই প্রেসার রিজিয়ানে সেকেন্ড অর্ডার কাইনেটিক্স, লো প্রেসার রিজিয়ানে হচ্ছে তোমার জিরো অর্ডার কাইনেটিক্স। আর এই পার্টিকুলার মেকানিজমে হাই প্রেসার রিজিয়ানে সেকেন্ড অর্ডার কাইনেটিক্স, লো প্রেসার রিজিয়ানে সেকেন্ড অর্ডার কাইনেটিক্স, আর হাই প্রেসার রিজিয়ানে সে বেসিক্যালি ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটা ওবে করছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যখন তোমার মানে বায়োমলিকুলার সারফেস রিয়াকশন হবে তখন ল্যাংমুর হিমথিরুল মেকানিজমে কি হয়, এটা কিন্তু নেট টেটে কোশ্চেন পড়েছে কিন্তু এখান থেকে। আর হচ্ছে তোমার ল্যাংমুর রাইডেল বা এলি রাইডেল মেকানিজমে তোমার কি হচ্ছে, তফাৎটা কি না, ল্যাংমুর হিমথিরুল মেকানিজমে এ আলাদা করে অ্যাড দেওয়া হবে, বি আলাদা করে অ্যাড দেওয়া হবে, অ্যাডজব এ অ্যাডজব বি তারা রিয়াক্ট করবে। আর ল্যাংমুর রাইডেল মেকানিজমে এ আলাদা করে অ্যাডজব হলো, হ্যাঁ, এবারে সেই অ্যাডজব এ সে ফ্রি বি গ্যাস মলিকুলের সাথে সে রিয়াক্ট করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হলো। আচ্ছা, এবার আর একটা সিচুয়েশন তোমাকে একটু হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এত ডিটেলে আসে না পরীক্ষায়, হ্যাঁ, তবুও একটুখানি আমাদের বইয়েও করে দেওয়া আছে, আমরা জাস্ট একটু তোমাদের করতে বলছি যে ইনহিবিশন অফ ইউনিমলিকুলার রিয়াকশন যদি হয়, মানে আমি ইউনিমলিকুলার রিয়াকশন করলাম যে এ গ্যাস প্লাস এস মিলে এস তৈরি হলো, এবারে কি হচ্ছে এই যে সলিড সারফেসটা আছে, হ্যাঁ, সেখানে ধরো আর একজন কোন একটা ইম্পিউরিটি সে এটাকে ইনহিবিট করার চেষ্টা করছে, তাহলে তুমি কিরকম করে রিয়াকশনের রেড লটাকে লিখবে। তাহলে ওই যে আমি দেখবে ল্যাংমুর অ্যাডজশন আইসোথাম উইথ ইনহিবিশন, সেটা ওখানে দেখবে করেছিলাম। ঠিক আছে, তাহলে সেখান থেকে তোমাকে থিটার এক্সপ্রেশনটাকে বের করতে হবে, থিটা এর এক্সপ্রেশনটা বের করতে হবে। যেমন ওই মানে মানে প্রথম ল্যাংমুর হিনসেলুল মেকানিজমটা যেমন হচ্ছে না, যে তোমার এ যেমন সলিড সারফেসে অ্যাডজর্ব হতে পারে, বিও সলিড সারফেসে অ্যাডজর্ব হতে পারছে, তারপর অ্যাডজর্ব এ অ্যাডজর্ব বি রিয়াক্ট করছে। এখানে এ সলিড সারফেসে অ্যাডজর্ব করছে, মানে সেই সলিড সারফেসে তার সঙ্গে সঙ্গে আই একজন অ্যাডজর্ব হতে পারে যে কিন্তু রিয়াকশনের কোনো পার্ট নয়। তাহলে এই কম্পিটিটিভ অ্যাডজর্পশন যদি থাকে তাকে থিটা এ থিটা বি থিটা এ এবং থিটা আই এর এক্সপ্রেশন তোমার পাল্টে যাবে। আলটিমেটলি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন যখন করবো, সরি এটা ভুল হয়েছে, আলটিমেটলি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন যখন তুমি করবে তখন কিন্তু এটা কে টু ইন্টু থিটা এ হবে, কে টু ইন্টু থিটা এ হবে এইটা, মানে নাহলে তো বায়োমলিকুলার রিয়াকশন হয়ে যাবে, কে টু ইন্টু থিটা এ হবে। কিন্তু এখন যেটা হচ্ছে যে থিটা এর এক্সপ্রেশনটা এই কম্পিটিশনটা না থাকলে যা হতো তার থেকে আলাদা হয়ে যাচ্ছে। মানে আমরা যেটা ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে উইদাউট কম্পিটিশন থিটা এর এক্সপ্রেশনটা পেয়েছিলাম কেপি বাই 1 প্লাস কেপি, তাহলে এখানে কম্পিটিশনটা থাকলে কি হবে, এই কম্পিটিশনটা যদি থাকে মানে বেসিক্যালি আমি এটা তোমায় লিখে দিতে পারি, থিটা এর এক্সপ্রেশনটা না, এটা হলো কে এ পি এ প্লাস কে আই পি আই, সরি এইটা ডিভাইডেড বাই 1 প্লাস কে এ পি এ প্লাস কে আই পি আই হবে, মানে একদম তো এইটার মতো।
এই যে একদম এই যে স্টেপ A1 আর স্টেপ 2, শুধু এখানে বি এর জায়গা আই আছে, তাহলে এই দুটো স্টেপ যদি থাকে তাহলে থিটা এ এবং থিটা বি এর এক্সপ্রেশন যেমন পেয়েছো, ওখানে থিটা এ আর থিটা আই এর এক্সপ্রেশন তুমি পাবে, শুধু বিটা রিপ্লেস হয়ে গেছে আই দিয়ে। এটা থিটা এটা কত হলো, কে এ পি এ বাই 1 প্লাস কে এ পি এ প্লাস কে বি পি বি, এখন কে বি পি বিটা হয়ে গেছে কে আই পি আই, এটা হবে। আর থিটা আইটা যেটা হবে এটা দরকার নেই, মানে কে আই পি আই ডিভাইডেড বাই 1 প্লাস কে এ পি এ প্লাস কে আই পি আই হবে এটা। কিন্তু আমাদের পরেরটা দরকার নেই, তাহলে আলটিমেট ভেরিয়েবল অফ রিঅ্যাকশন কে টু ইন্টু থিটা এ হবে। তোমার এটা হয়ে যাবে তোমার কে টু থিটা এর জায়গায় তুমি জাস্ট বসাবে কে এ পি এ ডিভাইডেড বাই 1 প্লাস কে এ পি এ প্লাস কে আই পি আই, এটা হবে। যদি ধরো মানে এবারে এর বিভিন্ন কেসগুলোকে তুমি কনসিডার করতে পারো, এটা ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনের এক্সপ্রেশনটা বেরোচ্ছে তোমার বেসিক্যালি এইটা। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার আলটিমেটলি রেট অফ দ্য রিঅ্যাকশন বেরোবে যদি কম্পিটিটিভ ইউনিমলিকুলার গ্যাস ফেজ রিঅ্যাকশন তুমি কনসিডার করো, এটা হচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশন। রেট অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে এইটা, ঠিক আছে। এবার বিভিন্ন কেসগুলো, কেস ওয়ানে হচ্ছে তোমার লো প্রেশার রিজিয়ন, লো প্রেশার লিমিটে কে এ পি এ আর কে আই পি আই দুটোই মাঝ লেস দ্যান 1 হয়ে যাচ্ছে, এটা। এটা হয়ে যাচ্ছে, তাহলে তোমার এটা হয়ে যাবে তখন ভিটা হচ্ছে দেন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন, দেখো ডিনোমিনেটর থেকে তুমি এই দুটো বাদ দিয়ে দিলে, এই দুটো বাদ দিয়ে দিলে, তাহলে সেটা কত হয়ে যাচ্ছে কে টু ইন্টু কে এ ইন্টু পি এ, মানে ওবেস ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। আচ্ছা, ইউনিমলিকুলার রিঅ্যাকশন না, সার্টেনলি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করবে। এবার ইন দ্য হাই প্রেশার রিজিয়ন রিজিয়ন কে এ পি এ কে আই পি আইটা মাঝ গেটার দেন তখন 1 হয়ে যাচ্ছে। দেন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন কে টু কে এ পি এ ডিনোমিনেটরে যেমন আছে আর নিউমারেটরে যেমন আছে সেটা লিখলাম, আর ডিনোমিনেটরে তোমার এই ওয়ানটাকে বাদ দিয়ে দিলে করে রইল সেটা কে এ পি এ প্লাস কে আই পি আই, এটা হচ্ছে। আচ্ছা, এবারে যদি এরকম হয়ে যেত যে ইফ ধরো কে এ পি এটা ধরো মাঝ গেটার দেন কে আই পি আই, মানে ধরো ইনহিবিশনটা কম হচ্ছে সামনে, তাই যদি হয় তাহলে তুমি এটাকে তখন লিখতে পারবে কি কে পি এ কেটে কেটে তোমার কে টু হয়ে যাচ্ছে, তোমার এটা হচ্ছে ওবেজ জিরো অর্ডার কাইনেটিক্স। বা কে পি এ বা কে আই পি আই যদি তোমার খুব কাছাকাছি হয় তখনও সে জিরো অর্ডার কাইনেটিক্স ওবে করবে, মানে মোটা কথা জিরো অর্ডার কাইনেটিক্স ওবে করবে। একটা স্পেশাল কেসে এখন কে পি এটা মাঝ গেটার দেন কে আই পি আই, তখন এটা জাস্ট কে টু হয়ে যাচ্ছে। তো দেখো, তবে আমরা যেটা অ্যাবজর্পশন যেটা পড়েছিলাম, সেই অ্যাবজর্পশনের অ্যাপ্লিকেশন হিসেবে আমি হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসটাকে পড়েছিলাম। এমনি ক্যাটালিসিসটা বিএসসি লেভেলে ফার্স্ট ইয়ারে থাকে, কিন্তু অ্যাবজর্পশন থাকে হচ্ছে মানে ফার্স্ট সেমিস্টারে থাকে, আর অ্যাবজর্পশনটা থাকে তোমার 6 সেমিস্টারে। তাহলে ওইখানে যে ক্যাটালিসিস পার্টটা থাকে সেখানে হয়তো হোমোজিনিয়াস ক্যাটালিসিস উইথ স্পেশাল রেফারেন্স টু অ্যাসিড বেস ক্যাটালিসিস আর এনজাইম ক্যাটালিসিস, সেই দুটো পড়ানো সম্ভব। কিন্তু অ্যাবজর্পশনটা কতক্ষণ না না হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসটা সেইখানে পড়ানো খুব একটা সম্ভব নয়। সেখানে আমরা মানে অ্যাবজর্পশনের অ্যাপ্লিকেশন হিসেবে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসটা এইখানে পড়ে ফেললাম, ঠিক আছে।
দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে পরীক্ষা কোশ্চেন্স আছে, মানে ইউনিভার্সিটিতে তো আছেই, ইউনিভার্সিটি কোশ্চেন তো আসবে, কিন্তু তোমার নেট গেটে তো কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছে, এটা ইউকিনেস ক্যাটালিসিস। তুমি কোশ্চেনগুলো ভালো করে খেয়াল করো, তাহলেই দেখতে পাবে। তাহলে আমরা এইটা হচ্ছে তোমার লেকচার 5টা আমি এখান থেকে শেষ করলাম, এন্ড অফ লেকচার 5, এন্ড অফ লেকচার। মানে আগে সারফেস কেমিস্ট্রি 4টে পিপিটি বানিয়ে পড়ানো হয়েছিল, আর পরেরটা আমি জাস্ট তোমার হাতে করে পড়িয়ে দিলাম। তাহলে বলো, এইটা কারো যদি অসুবিধা থাকে তো বলো, যা বলেছি এখন পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো, ঠিক আছে? হচ্ছে ঠিক আছে নাকি? আরেকটু জিনিস একটুখানি বলবো, সেটা হচ্ছে এই যে তোমার অ্যাবজর্পশনের আর একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার মলিকুলার ফিল্ম এবং গিবস অ্যাবজর্পশন আইসোটোপের অ্যাপ্লিকেশন, যেখানে ওই টাইপ থিটাকে নিয়ে আলোচনা করেছিলাম, সেই কনটেক্সটে তোমার যেটাকে বলা হয় মাইসেলাইজেশন বা মাইসেলি তৈরি আর কি, সেইটা নিয়ে জাস্ট একটু উপরে কথাবার্তা বলা, খুব ডিটেলে মাইসেলাইজেশন থার্মোডাইনামিক্স যেটা, তার যে ডেরিভেশনটা, সেটা আমাদের বইয়েও করে দেওয়া আছে বা এমএসসি লেভেলে তুমি পড়বে, যেখানে তোমার সিউডো ফেজ মডেল এবং মাস অ্যাকশন মডেল, এই দুটো মডেল খুব ইম্পর্টেন্ট মাইসেলাইজেশন থার্মোডাইনামিক্স আর কি, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা বাদ দিয়ে জাস্ট বেসিক যে জিনিসটা, যা দিয়ে তুমি ধরো নেট গেট সমস্ত পরীক্ষাতে তোমার উতরে যাবে আর কি, মাইসেলাইজেশন নিয়ে সেই কথাটা বলবো, আর বিএসসি লেভেলে অবভিয়াসলি মলিকুলার ওরিয়েন্টেশন নিয়ে কোশ্চেন টোশ্চেন পড়ে, সেইটা একটুখানি বুঝে নেওয়া দরকার। তাহলে সেকেন্ড পার্টে আমরা, যদি এটা অন্য লেকচার নাম দিয়েছি, সারফেস কেমিস্ট্রি লেকচার 6 হিসেবে নাম দিয়েছি, কারণ এগুলো আসলে তখন লিখে লিখে পড়াতে গেলে ওই দুটো জিনিস একসাথে করলে অনেকটা বেশি সময় লেগে যায়, তখন লিখে লিখে পড়িয়েছি তো ওই জন্য একটা হয়তো, মানে যেটা লিখে লিখে পড়ালে যেটা 2 ঘন্টা লাগে, এমনি পিপিটি দেখে পড়ালে সেটা 1 ঘন্টায় হয়ে যায়। আমাদের ওই ঘন্টাখানেক সময়ের মধ্যে বা 40-45 মিনিট সময়টার মধ্যে আমরা আগের লেকচারটা পড়লাম, আর ওই আধ ঘন্টাটা সময় ম্যাক্সিমাম লাগবে, সেটা নিয়ে আমরা এই পরের পার্টটা একটুখানি পড়ি। তাহলে নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে মলিকুলার ওরিয়েন্টেশন অফ সলিড অ্যাডজর্বেট অন দ্য লিকুইড সারফেস, সেখান থেকে সারফেস ফিল্মের ব্যাপার, আর সেখান থেকে একটা টু-ডাইমেনশনাল বা টু-ডাইমেনশনাল ইকুয়েশন অফ স্টেট কেমন করে তৈরি করতে পারি, সেটা একটুখানি দেখতে চাইছি। দেখো, মলিকুলার ওরিয়েন্টেশন অফ সলিড অ্যাডজর্বেট শুধু না, সলিড অর লিকুইড অ্যাডজর্বেট বলা উচিত ছিল আমার এখানে, সলিড অর লিকুইড অ্যাডজর্বেট অন দ্য লিকুইড সারফেস। দেখো, when an oil is spreaded on the liquid surface, ধরো একটা লিকুইডে স্প্রেড হচ্ছে, এবারে তেল আর জল তারা তোমার মিসেবল না, তাহলে সে উপরেই ভেসে থাকবে আর কি। when oil is spreaded on the liquid surface, a monolayer is formed. This is very very important, একটা monolayer is formed, ঠিক আছে? Here the polar heads are oriented towards the polar solvent like water, and hydrophobic chains are oriented away from the surface. যেমন করে ওই তোমার গিবস অ্যাডজাস্ট আইসোটোপ আগের দিন পড়ানোর সময় তোমার দেখেছিলে না, যে তোমার ওই একটা মানে একটা ফ্যাটি, মানে এটা তেল বা ইত্যাদিগুলো তো ফ্যাটি অ্যাসিড বা সালফোনিক অ্যাসিড এইসব, তো তার একটা পোলার হেড থাকে, পোলার হেডটা হচ্ছে পোলার সলভেন্ট জলের দিকে ওরিয়েন্টেড থাকবে, আর হাইড্রোফোবিক পার্টগুলো সেটা বেসিক্যালি জল থেকে বাইরের দিকে থাকবে, ঠিক আছে? এটা মানে এইরকম আর কি, ধরো পোলার সলভেন্ট আছে, জল আছে, তাহলে এই পোলার হেডগুলো হচ্ছে জলের দিকে ওরিয়েন্টেড, আর বাকি পার্টটা হচ্ছে বাইরের দিকে ওরিয়েন্টেড। আচ্ছা, সারফেস টেনশন অফ দ্য পোলার সলভেন্ট ডিক্রিজেস ইন প্রেজেন্স অফ অলিভ অয়েল বা এই টাইপের কোনো ইম্পিউরিটি যদি থাকে, তাহলে সারফেস টেনশনটা কমে যায়। আগের দিন গিবস অ্যাডজাস্ট আইসোটোপ আমি সেটা বলেছিলাম, ঠিক আছে? এবং সেখান থেকে যে ইকুয়েশনটা তুমি পাও, ইকুয়েশনটা এরকম দেখতে, গামা ইকাল টু গামা জিরো ইন্টু 1 - a ln C2/b। এই যে ইকুয়েশনটা, এইটাকে বলা হয় এই সুজিস্কি, এটা কি একটা উচ্চারণ কি হবে দেখো, হ্যাঁ, জাইজোস্কি ইকুয়েশন বা এরকম একটা নাম হবে, কি S Z Y S
ZKOWSKI, ওই জাইজোস্কি ইকুয়েশন এরকম একটা নাম হবে, উচ্চারণ করতে পারি না বাবা। হ্যাঁ, এই ইকুয়েশন। আর এখানে দেখো গামাটা হচ্ছে সারফেস টেনশন অফ দ্য সলভেন্ট ইন প্রেজেন্স অফ সারফেস অ্যাক্টিভ এজেন্টস। এই যে যাকে তুমি অ্যাড করছো তারা হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট, তার প্রেজেন্সে সারফেস টেনশন হচ্ছে গামা। গামা জিরোটা হচ্ছে যে পিওর সলভেন্ট যদি থাকতো, তাহলে সলভেন্ট তুমি জল ভাবো, পিওর সলভেন্টের জন্য সারফেস টেনশন হচ্ছে গামা জিরো। আচ্ছা, সি2টা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সারফ্যাক্ট্যান্ট ইন সলিউশন। হ্যাঁ, যে সারফেস অ্যাক্টিভ এজেন্ট বা সারফ্যাক্ট্যান্ট যেটা ইউজ করছে তার কনসেন্ট্রেশন হচ্ছে সি2। আর এ আর বি হচ্ছে দুটো কনস্ট্যান্ট। এ হচ্ছে টু কনস্ট্যান্ট ফর ফ্যাটি অ্যাসিড উইথ কার্বন 2 to 6, মানে এটা সত্যি সত্যি কনস্ট্যান্ট, মানে কার্বন যা 2 থেকে 6 কার্বন বিশিষ্ট যে ফ্যাটি অ্যাসিড তার জন্য এর একটা ফিক্সড ভ্যালু আছে। আর বিটা হচ্ছে ডিক্রিজ উইথ ইনক্রিজ লেন্থ অফ দ্য ফ্যাটি অ্যাসিড। বি যে পার্টটা ধরো 2 থেকে যখন 3, 4, 5, 6 করবে, বি এর ভ্যালুটা গ্র্যাজুয়ালি তোমার কমতে থাকে। আচ্ছা, এবারে এই ইকুয়েশন থেকে তুমি যদি ডেরিভেটিভ করো ডি গামা বাই ডি সি2, সেটা হয়ে যাচ্ছে মাইনাস গামা জিরো ইন্টু এ বাই সি2। মানে এখান থেকে দেখো তুমি এটাকে যদি ডেরিভেটিভ করো তাহলে যেটা বেরোচ্ছে মাইনাস গামা জিরো ইন্টু এ বাই সি2। মানে এটা করলেই হবে, গামা জিরোটা যেমন আছে আছে, মাইনাস এটা যেমন আছে আছে, মাইনাস এ গামা জিরো হয়ে গেল, আর এই পার্টটা ডেরিভেটিভ করলে 1/c2 হবে এটা। আর এবারে দেখো ফ্রম গিভস অ্যাডজাস্টন আই করতাম ডি গামা বাই ডি সি2 কত ছিল, মাইনাস RT/c2 ইন্টু গামা 2, এটা ছিল। এটা নিশ্চয়ই মনে আছে, যেখানে গামা 2 হচ্ছে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। এটা আগের দিনই পড়িয়েছিলাম, খেয়াল করে দেখো ডি গামা বাই ডিসিটি হচ্ছে মানে RT/c2 ইন্টু গামা 2। তাহলে এই ইকুয়েশন থেকে তুমি পাচ্ছ ডি গামা বাই ডিসিটি হচ্ছে এইটা, আর গিভ অ্যাডজাস্টন থেকে পেয়েছিল তুমি এইটা। তো এই দুটোকে তুমি মিশিয়ে দাও, তো মিশিয়ে দিলে কি হবে দেখো, তাহলে এইটা ইকুয়াল টু এটা করলে মাইনাস মাইনাস কেটে চলে যাবে, সিটি সিটি কেটে চলে, তাহলে গামা জিরো ইন্টু এ সেটা হচ্ছে RT ইন্টু গামা 2। তাহলে গামা জিরো ইন্টু এ সেটা হচ্ছে RT ইন্টু গামা 2, মানে এখানে এখানে গামাটা হচ্ছে স্মল গামা, এখানে গামাটা হচ্ছে ক্যাপিটাল গামা, এইটা। তো সেখান থেকে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন গামা 2টা পেয়ে গেলে কত, দেখো এ বাই RT ইন্টু গামা জিরো, এ বাই RT ইন্টু গামা জিরো, যেখানে গামাটা সারফেস এক্সেস কনসেন্ট্রেশন ইন দ্য ইউনিট অফ মোল পার ইউনিট সারফেস এরিয়া। এটা হচ্ছে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। তুমি জানো যে সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা হচ্ছে তোমার সারফেস এক্সেস অ্যামাউন্টকে এরিয়া দিয়ে ভাগ করতে হয়, এখানে এর ইউনিটটা নিয়ে তোমাকে ভাবতে হবে। তাহলে এরিয়া অফ দ্য সারফেস কভার্ড পার মোল অফ সলিড অ্যাবজর্বেন্ট সেটা 1/γ2 হবে। মানে এটা কি হচ্ছে খেয়াল করো, যেটা হচ্ছে গামা 2টা হচ্ছে নাম্বার অফ মোলস বাই এরিয়া, এই তো এইটা, মানে এবার তাহলে পার ইউনিট এরিয়াতে কত মোল আছে সেটা হচ্ছে গামা 2। গামা 2 হচ্ছে তোমার সারফেস এক্সেস কনসেন্ট্রেশন ইউনিট অফ মোল পার ইউনিট সারফেস এরিয়া, ঠিক আছে। তাহলে এরিয়া অফ সারফেস কভার্ড পার মোল অফ সলিড অ্যাবজর্বেন্ট, তুমি এই ইকুয়েশনটা খেয়াল করো, গামা 2টা হচ্ছে কি সারফেস এক্সেস কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এরিয়া, তো তাহলে তুমি এরিয়াটাকে বাঁদিকে নিয়ে যাও, তাহলে গামা 2টা নিচে হয়ে গেল। এবারে n2 যদি 1 ধরে নাও, তাহলে এরিয়াটা কত হলো 1/γ2, সেটাই লেখা হচ্ছে এরিয়া অফ সারফেস কভার্ড পার মোল অফ দ্য সলিড অ্যাবজর্বেন্ট, সেটা হচ্ছে 1/γ2। তাহলে হেয়ার মানে হেন্স সারফেস এরিয়া কভার্ড বাই এ সিঙ্গেল মলিকুল কত হবে, সেটা এ যদি তুমি করো 1/γ2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। মানে কি বলছি বুঝতে পারছো, দেখো এই যে সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা কত হচ্ছে, নাম্বার অফ মোলস ইন দ্য সারফেস ডিভাইডেড বাই এরিয়া। তো তাহলে এবারে n2টাকে 1 করে দাও, 1 মোল করে দাও, তাহলে গামা 2টা হয়ে গেল 1/এরিয়া, তাহলে এরিয়াটা কত 1/γ2। তাহলে 1 মোল সলিড অ্যাবজর্বেন্টকে জায়গা দেওয়ার জন্য যে সারফেস এরিয়াটা দরকার সেটা হচ্ছে 1/γ2। তাহলে একটা মলিকুলকে জায়গা দেওয়ার জন্য যে সারফেস এরিয়াটা কভার হবে সেটা কত, তাকে আবার অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল কত 1/γ2 ইন্টু n অ্যাভোগাড্রো। তাহলে এবারে দেখো এই যে এই 4 নম্বর ইকুয়েশনে গামা 2 এর যে এক্সপ্রেশন থেকে সেটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে দেখো তোমার এখান থেকে, মানে এখান থেকে এটা যদি তুমি করো তাহলে এটা 1/γ2 ইন্টু n অ্যাভোগাড্রো, গামা 2 ইন্টু n অ্যাভোগাড্রো। তাহলে এখানে n অ্যাভোগাড্রোটা আছে, গামা 2 এর জায়গায় এ গামা 0, উপরে RT তোমার চলে গেল। এবারে আর বাই অ্যাভোগাড্রো নাম্বার হয়ে যাচ্ছে কে, তাহলে এ হয়ে যাচ্ছে কেটি বাই এ গামা 0, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু কেটি বাই এ গামা 0। তাহলে 1 মলিকুল থিক লেয়ার অর দ্য মনোলেয়ার ইজ কল দ্য ল্যাংমুর ফিল্ম। এই যে 1 মলিকুলার লেয়ার, মানে 1 মলিকুলার থিক লেয়ার যেটা তাকে বলছে, মানে একটা মনোলেয়ার যেটা তৈরি হচ্ছে ল্যাংমুর অ্যাডজস্টন আইসোটোপ থেকে আসতে পারে, তাকে হচ্ছে ল্যাংমুর ফিল্ম আর কি। তাহলে দেখো এ ইকুয়াল টু হয়ে গেল কেটি বাই এ গামা 0, এটা হলো।
তাহলে এই যে ইকুয়েশনটা তোমার, এক সেকেন্ড, এই যে মানে এটা ইকুয়েশনটা কোথায় গেল, যে ইকুয়েশনটা পরে আছে, হ্যাঁ, তাহলে এই দেখো এইটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার বেসিক্যালি কি সারফেস এরিয়া কভার বাই সিঙ্গেল মলিকুল। তাহলে একটা মলিকুল কতখানি সারফেস এরিয়া কভার করেছে সেইটা দেখো, তো এই এক্সপ্রেশন তুমি থেকে পেয়ে গেলে। কে হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, যেটা আর বাই অ্যাভোগাড্রো নাম্বার, কি হচ্ছে তোমার টেম্পারেচার ইন কেলভিন, হচ্ছে কোন একটা ফ্যাটি অ্যাসিডের জন্য তোমার কনস্ট্যান্ট, আর গামা জিরোটা হচ্ছে যে লিকুইডটা তুমি কনসিডার করছো সে পিওর অবস্থাটা সারফেস টেম্পারেচার। তাহলে এই ইকুয়েশন থেকে 6 নম্বর ইকুয়েশন থেকে তুমি একটা মলিকুল কতখানি সারফেস এরিয়া কভার করে তার এক্সপ্রেশনটাকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এইটার উপরে বেশ করে তাহলে দেখো এই অঙ্কটা খেয়াল করো। তাহলে আমি এখানে এই যে সকল জাইজস্কি ইকুয়েশন এবং গিবস অ্যাডজাস্টার আইফর্ম দুটোকে আমি কাজে লাগিয়েছি, দুটোকে কাজে লাগিয়ে আমি এরকম একটা ইকুয়েশন পেলাম। তাহলে যে ল্যাংমুর ফিল্ম বা ওয়ান মলিকুলার থিক লেয়ার যদি তৈরি হয়, সেইখান থেকে তুমি যখন সারফেস এরিয়া কভার বাই এ সিঙ্গেল মলিকুল তার এক্সপ্রেশনটাকে বের করছো, এটা কেটি বাই এ ইন্টু গামা দিবে। তাহলে যদি ডান দিকের এক্সপ্রেশনগুলো সব বলে দেওয়া থাকে, তুমি এটাকে বের করতে পারবে। ধরো একটা প্রবলেম বলা হচ্ছে যে ফাইন্ড দ্য সারফেস এরিয়া occupied by a single molecule of the fatty acid at 300 Kelvin, assuming that fatty acid molecules are oriented vertically and they form a surface film of one molecular thickness. এখানে এ এর ভ্যালু এবং গামা জিরোর ভ্যালু তোমাকে বলে দেওয়া আছে। তা কিছুই না, একদম যে ডিরেক্টলি ফর্মুলায় বসাও, ফর্মুলায় বসিয়ে তুমি প্রবলেমটাকে করে নেবে। ঠিক আছে, এখানে কে এর ভ্যালুটা সিজিএস এ বসানো হয়েছে 1.38 ইন্টু 10⁻16 আর্গ পার কেলভিন, টিটা হচ্ছে 300 কেলভিন, আর বাকি জিনিসগুলো তোমার সিজিএস এ করা আছে বলে। এটা হচ্ছে 0.179 আর গামা জিরোটা হচ্ছে 72.59 সেন্টিমিটার টু পাওয়ার মাইনাস, এটা এটা -2 হয়ে গেছে, এটা -1 হচ্ছে এখানে, এটা -2 লেখা হয়ে গেছে, এটা -1। সারফেস টেনশন তো ফোর্স পার ইউনিট লেন্থ, এটা বসালে বসিয়ে তোমার উত্তরটা বেরিয়ে যাচ্ছে 3.19 -15 সেন্টিমিটার স্কোয়ার, সেটাকে মিটারে করলে এটা। আর একটা প্রবলেম বলছি যে স্টিয়ারিক অ্যাসিড C7, এটা পরীক্ষা অনেকবার পড়েছে আর কি, C17 H35 COOH molecule occupies an area of 0.205 nanometer square in a close packed surface film. Calculate the length of the molecule. Density of stearic acid তোমার বলে দেওয়া আছে। কষে দেওয়া আছে অঙ্কটা কি? হ্যাঁ, কষে দেওয়া আছে। দেখো, স্টিয়ারিক অ্যাসিডের মোলার মাস তুমি পেয়ে গেছো। তাহলে স্টিয়ারিক অ্যাসিডের মোলার মাস যদি তুমি পেয়ে যাও, তাহলে একটা মলিকুলের ভলিউম কতটা হবে? একটা মলিকুলের ভলিউম পেতে গেলে তোমাকে কি হতে হবে? মোলার মাসকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলে একটা মলিকুলের মাস হয়ে গেলে তাকে ডেনসিটি দিয়ে ভাগ করে দিলে, তো এক একটা মলিকুলের ভলিউম হয়ে গেল। দেখো, মোলার মাস আমি পেয়ে গেছি, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিলে একটা মলিকুলের মাস হয়ে গেল। এবার মাসকে ডেনসিটি দিয়ে ভাগ করলে একটা মলিকুলের ভলিউম তুমি পেয়ে গেলে। আচ্ছা, এবারে তোমার এই যদি তোমার সারফেস এরিয়া যেটা, এই যে এরিয়া যেটা কভার হচ্ছে, দেখো এই যে যখন তুমি মলিকুল অকুপাইজ অ্যান এরিয়া অফ 0.205 ন্যানোমিটার স্কোয়ার, তাহলে লেন্থকে এরিয়া দিয়ে গুণ করে তো ভলিউম হয়, তাহলে লেন্থটা কত হবে? লেন্থ হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই এরিয়া, তাহলে ভলিউমকে এরিয়া দিয়ে ভাগ করে তুমি লেন্থটা পেয়ে গেলে, সেটা হচ্ছে 2.706 ন্যানোমিটার তোমার বেরিয়ে গেল। ঠিক আছে, এটা খুব সহজ প্রবলেম আর এটা পরীক্ষায় সেভারাল টাইমস পড়েছে, 2 নম্বরের প্রবলেম বিষয়, এটা দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে পার্টটাকে করলাম সেটা হচ্ছে যে মলিকুলার ওরিয়েন্টেশন অফ দ্য সারফেস, সেখান থেকে সারফেস ফিল, এবং সেখান থেকে একটা মলিকুল কতখানি এরিয়া কভার করে সেই এক্সপ্রেশনটাকে বের করে রাখবে। ঠিক আছে, তো সেকেন্ডলি হচ্ছে তোমার তোমার এতে কি বলে, মানে একটা পার্টিকুলার ইকুয়েশন তৈরি করব, মানে ধরো এমনিতে আমি যখন গ্যাসের জন্য ইকুয়েশন অফ স্টেট করি, সেই ইকুয়েশন অফ স্টেট করে 3 ডাইমেনশনাল ইকুয়েশন অফ স্টেট, 2 ডাইমেনশনাল ইকুয়েশন অফ স্টেট, সেটা আমাকে বের করতে হবে। সেটাই লেখা হচ্ছে যে সারফেস লেয়ার অ্যান্ড দ্য 2D গ্যাস লস। দেখো দেখো একটা জিনিস, যে when some surface active agent is added to polar solvent, then surface tension decreases। এটা আমরা দেখছি এতক্ষণ, মানে আগের দিনও দেখেছি, আজকেও দেখলাম। আর ইট ফলোজ অ্যান ইকুয়েশন গামা ইকুয়াল টু গামা জিরো মাইনাস বি ইন্টু সি টু, এইটা
মানে এরকম একটা ইকুয়েশন ওবে করে, মানে গামা ইকুয়াল টু গামা জিরো মাইনাস বি ইন্টু সি টু, এরকম একটা ইকুয়েশন কিন্তু সে বেসিক্যালি ওবে করে। গামাটা হচ্ছে যা রে, তো বেশ সমস্যা রে, আবার তো চলে গেল। হ্যালো, শুনতে পাচ্ছি আমার কথা? হ্যাঁ, মানে এর থেকে আমার পাওয়ারটা চলে যাচ্ছে, বুঝতে পারছিস, মানে কিছু একটা মাদারবোর্ডের অসুবিধা হয়েছে। দেখি একটু পরে যদি চলে আসে তো ভালো। হ্যাঁ, মানে বেশ সমস্যা তো। তখন তো একটু কিছুক্ষণ পরে চলে এসেছিল, তো যদি চলে আসে। এটা মানে এই এই সকাল থেকে এই ইস্যুটা আরম্ভ হলো। এই ইস্যুটা কিন্তু আগে একদম ছিল না। ব্যাটারির প্রবলেম ছিল, ব্যাটারি ফ্যাটারি পাল্টানো ফাল্টানো হলো, ইন্টারনেটের প্রবলেম ছিল, ডঙ্গেল পাল্টানো হলো। হ্যাঁ, এখন আবার এই দেখো আর আসছে না, আবার একটা উটকো সমস্যা আরম্ভ হলো। কম্পিউটার অন আছে কিন্তু, মানে এই যে কথা শুনতে পাচ্ছি আমি, এখান থেকে দেখতেও পাচ্ছি, কিন্তু মনিটরে কিছু আসছে না। আর মিষ্টি দেখাও তবে। যা বাবা, অন আছে কিন্তু এটা না, এটা কোনো কিছু করতে পারবো না। এতক্ষণ ভালো দিল সার্ভিস। আসবে না অটোমেটিক্যালি? এই দেখ এসে গেছে। কি দেবো বাবা, এই তো বেশ সমস্যা। হ্যাঁ, তো এখন মিষ্টিকে বলা যখন দেখাবো সে তো খুঁজেই পাবে না যে কি প্রবলেম। আচ্ছা চলো, দেখো গামা ইকুয়াল টু গামা টু মাইনাস বি ইন্টু সি টু, এরকম একটা ইকুয়েশন ওবে করে। কারণ তুমি কনসেন্ট্রেশন যখন বেশ কম থাকে, তুমি দেখেছো যে গামা ভার্সেস সি টু যখন প্লট করছো, মাইসেলি তৈরি হওয়ার আগে পর্যন্ত সেটা কনসেন্ট্রেশনের সঙ্গে লিনিয়ারলি কমে যাচ্ছে, তুমি দেখতে পেয়েছো। তাহলে এখান থেকে ডি গামা বাই ডি সি টুটা কত হলো, মাইনাস বি হলো এটা। আর এবারে আমি ধরো একটা এক্সেস সারফেস টেনশন বলে টার্ম ডিফাইন করলাম। এক্সেস সারফেস টেনশন পাইটা হচ্ছে গামা জিরো মাইনাস গামা, কারণ সারফেস টেনশন কমে যাচ্ছে, তো তাহলে যেটা হচ্ছে গামাটা হচ্ছে তোমার সারফেস টেনশন অফ দ্য সলিউশন, মানে ইন প্রেজেন্স অফ সারফেস অ্যাক্টিভ এজেন্ট বা ইত্যাদি। আর গামা জিরোটা হচ্ছে পিওর সলভেন্ট তার সারফেস টেনশন। পিওর সলভেন্টের সারফেস টেনশনটা বেশি দেন দ্য তোমার সারফেস টেনশন অফ দ্য সলিউশন। তাহলে গামা জিরো মাইনাস গামা, এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে এক্সেস সারফেস টেনশন, এবং যার অবশ্যই ইউনিটটা যে ফোর্স পার লেন্থ হবে। আচ্ছা, এবারে এইখান থেকে তুমি দেখো যদি ডি পাই বাই ডি সি টু করো, ডি পাই বাই ডি সি টু করলে এটা তো কনস্ট্যান্ট, তাহলে মাইনাস ডি গামা বাই ডি সি টু হবে। আর মাইনাস ডি গামা বাই ডি সি টু যদি তুমি করো, যে মাইনাস ডি গামা বাই ডি সি টু হবে এখান থেকে। এবং যেটা গিভস অ্যাবজর্পশন আইসোথার্ম থেকে মাইনাস ডি গামা বাই ডি সি টুটা হয়ে যাবে আর টি বাই সি টু ইন্টু গামা টু। আর ডি গামা বাই ডি সি টু হয় কত, মাইনাস আর টি বাই সি টু ইন্টু গামা টু হয়েছে, এখন মাইনাস ডি গামা বাই ডি সি টু হচ্ছে আর টি বাই সি টু ইন্টু গামা টু, ডি পাই বাই ডি সি টু তুমি করলে।
আচ্ছা, এবারে তুমি কি করছো, এই C2টাকে এখানে গুণ করে দাও, এই C2টাকে এখানে গুণ করে দাও। কি হচ্ছে দেখো, ডি পাই C2 বাই ডি C2, এটা হচ্ছে R ইন্টু গামা টু হলো, R ইন্টু গামা টু। আচ্ছা, এবারে আমি কি করছি দেখো, ডি পাই বাই পাই ইন্টু পাই করছি, আর নিচে হচ্ছে ডি C2 বাই C2 করছি। মানে এখানে ডি পাই মানে পাই দিয়ে ভাগ করে পাই দিয়ে গুণ করছি, আর এই C2টাকে এই ডি C2 নিচে পাঠিয়ে দিচ্ছি, যাতে করে এটাকে তুমি ডি এলএন পাই আর এটাকে তুমি ডি এলএন C2 লিখতে পারবে। তার মানে পাইটা পাই রয়ে গেল, এইটা হয়ে গেল ডি এলএন পাই, এটা হয়ে গেল ডি এলএন C2, সেটা হচ্ছে R ইন্টু গামা টু। এইটা পাইটা হয়ে যাচ্ছে দেখো R গামা টু, এইটা ডি এলএন C2 বাই ডি এলএন পাই, ডি এলএন C2 বাই ডি এলএন পাই। আচ্ছা, এবারে এই যে দুটো ইকুয়েশন, 2 নম্বর এবং 4 নম্বর ইকুয়েশন দেখো, ডি গামা বাই ডি C2 যদি মাইনাস বি হয়, আর 4 নম্বর ইকুয়েশনে ডি পাই বাই ডি C2 হচ্ছে মাইনাস ডি গামা বাই ডি C2 হয়ে যাচ্ছে। সেখান থেকে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছে এটা জাস্ট সিম্পলি বি হয়ে যাবে, মানে মাইনাস ডি গামা বাই ডি C2, এখানে তুমি যে মাইনাস মাসে বসে যাচ্ছে বি হয়ে গেল। তো এটা হচ্ছে তোমার দেখো, এই যে ডি পাই বাই ডি C2 হচ্ছে বি হয়ে যাচ্ছে এটা, এটা। আচ্ছা, এবারে আমি যদি এখানে C2 দিয়ে গুণ করে পাই দিয়ে ভাগ করে দিই, C2 গুণ করে পাই দিয়ে ভাগ করলাম, যাতে করে এটা ডি পাই বাই পাই, এটা ডি C2 বাই C2, অর্থাৎ ডি এলএন পাই বাই ডি এলএন C2 বসাতে পারবে। ডান দিকটা কি হয়ে যাচ্ছে না, বি C2 বাই পাই হয়ে যাচ্ছে, বি C2 বাই পাই। আচ্ছা, বি C2টা কত এই ইকুয়েশন থেকে, বি C2 হচ্ছে গামা জিরো মাইনাস গামা, তাহলে গামা জিরো মাইনাস গামা হলো, নিচে পাই হলো, আর গামা জিরো মাইনাস গামাটা যেহেতু পাই, তাহলে পাই বাই পাই হয়ে গেল, বেসিক্যালি 1 হয়ে গেল। তাহলে দেখো এইটা বেসিক্যালি 1 হয়ে যাচ্ছে, এই যে পার্টটা, এই পার্টটা বেসিক্যালি তোমার 1। তো 1 বসিয়ে দিলে কি হয়ে যাচ্ছে, পাই ইকুয়াল টু R ইন্টু গামাটি হয়ে গেল, পাই হচ্ছে R ইন্টু গামাটি হয়ে গেল এটা। আর এবারে গামা টুটা আমি অলরেডি, খেয়াল করো, ওই যখন সারফেস ফিল্মের গল্প বলেছিলাম তখন এই এই যে মানে একটা মলিকুল কতখানি এরিয়া কভার করছে সেটা 1 বাই গামা ইন্টু এন অ্যাভোগাড্রো তুমি লিখতে পারছিলে, ঠিক আছে। তাই গামা টু এর জায়গায় তুমি তাহলে লিখতে পারবে কত, 1 বাই এ ইন্টু গামা এন অ্যাভোগাড্রো, সেটা তুমি বসাতে পারবে। সেই কাজটাকে করছি, এ যেহেতু 1 বাই গামা টু ইন্টু এন অ্যাভোগাড্রো, সেখানে এই গামা টু এর জায়গায় তুমি বসিয়ে দিচ্ছ 1 বাই এ ইন্টু এন অ্যাভোগাড্রো। তাহলে দেখো পাই ইন্টু এ সেটা হয়ে গেল আর বাই এন অ্যাভোগাড্রো, মানে কে ইন্টু টি হয়ে গেল। দেখো এইটা একটা সেই পিভি ইকুয়াল টু মানে আটটির মতো যে ইকুয়েশন, তার বদলে পাই এ ইকুয়াল টু কে টি এখন ইকুয়েশন পেলে, এইটা হচ্ছে 2 ডাইমেনশনাল গ্যাস লস বলা হচ্ছে। তো এই যে ইকুয়েশনটা সেটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল গ্যাস লস, ঠিক আছে। তাহলে এইটাও কিন্তু পরীক্ষায় তোমার আসতে পারে, হ্যাঁ, যে কেমন করে তুমি একটা সারফেস ফিল্মে, হ্যাঁ, সে এরকম একটা 2 ডাইমেনশনাল মানে গ্যাস লয়ের মতো ইকুয়েশন ওবে করে, পাই এ ইকুয়াল টু কে ইন্টু টি। তাহলে এই ডেরিভেশনটা একটু ভালো করে করবে। তাহলে এখানে প্রথমে আমি দুটো জিনিস করলাম, একটা হচ্ছে এই এই জায়গাটা মলিকুলার ওরিয়েন্টেশন, হ্যাঁ, সেখান থেকে যে নিউমেরিক্যাল প্রবলেম কেমন করে করতে হচ্ছে সেইটা, আর সারফেস লেয়ার সেখান থেকে 2 ডাইমেনশনাল গ্যাস লস কেমন করে আসছে, সেই দুটো জিনিস তুমি ভালো করে করবে। আর লাস্ট পার্টের মধ্যে আমরা জাস্ট লাস্ট মিনিট 10-15 সময় আমরা মাইসেরি নিয়ে একটু কথাবার্তা বলে নিই, মানে বিএসসি স্ট্যান্ডার্ডে মাইসেরি নিয়ে যে যতটুকু কথাবার্তা বলার আমরা বলে নেব, হ্যাঁ। আর এমনি এমএসসি স্ট্যান্ডার্ডে মাইসেলাইজেশন থার্মোডাইনামিক্সটা আছে, যেখানে সিউডো ফেজ মডেল এবং মাস অ্যাকশন মডেল, এই দুটো ডেরিভেশন আছে, সেই ডেরিভেশনগুলো কিন্তু তেমন হলে করা যাবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, তাহলে মাইসেলি হচ্ছে একটা অ্যাসোসিয়েটেড কলয়েড, হ্যাঁ, মানে মানে কলয়েড যখন আমরা পড়বো তখন তুমি দেখবে, হ্যাঁ, মানে তোমার ম্যাক্রোমলিকুলার কলয়েড পার্টিকেলস, মানে আসলে কলয়েডের ক্ষেত্রে কি হচ্ছে, এক এক মানে কলয়েডের ক্ষেত্রে যেটা তোমার বলা হয় যে সকল যেটা সলিউশনের ক্ষেত্রে সলিউট আর কি, সেটাই কলয়েডাল সিস্টেমের ক্ষেত্রে যে ডিসপার্স ফেজ, ডিসপার্স ফেজে পার্টিকেলের সাইজগুলো তো নর্মাল টু সলিউশনের যে পার্টিকেল সাইজ তার তুলনায় অনেক বড় হতে হবে। এবার সেটা একটা মলিকুল থেকে সেই বড়টা হতে পারে, যেখানে ম্যাক্রোমলিকুলার কলয়েড যেখানে হয়, যেখানে তোমার ধরো কোনো একটা পলিমার নিয়েছো, যার একটা মলিকুলারই সাইজটা হচ্ছে বা ভলিউমটা হচ্ছে বা রেডিয়াসটা হচ্ছে 10⁻⁸ থেকে 10⁻⁴ সেন্টিমিটারের মধ্যে চলে আসে বা কলয়েডের ডাইমেনশনে চলে আসে। মাল্টি মলিকুলার হতে পারে, যেমন ধরো তোমার একটা বিভিন্ন সল যেগুলো হয়, তোমার হচ্ছে সিলভার সল, হ্যাঁ, গোল্ড সল, একটা মলিকুল নয় কিন্তু অনেকগুলো মলিকুলের এগ্রিগেট মিলে হচ্ছে সাইজটা হয়। আর অ্যাসোসিয়েটেড কলয়েড হচ্ছে মাইসেলি, যেখানে ডিপেন্ডিং অন কনসেন্ট্রেশন মলিকুলগুলো জুড়ে গিয়ে সে কলয়েডাল ডাইমেনশনে আসতে পারে, আবার অন্য কনসেন্ট্রেশনে সে বেশি টু সলিউশনে তৈরি করতে পারে। তাহলে এটা একটা অ্যাসোসিয়েটেড কলয়েড এবং গিভস অ্যাডজস্টন আইসোটোপ তুমি দেখেছিলে,
গিভস অ্যাডজসন আই পেতাম ডি গামা বাই ডি সি টু, সেটা হচ্ছে মাইনাস RT বাই সি টু ইন্টু গামাটা, সেখানে প্রত্যেকটা টার্মের মানে তোমার পরিষ্কার ছিল। সেইখান থেকে আমি লাস্ট ক্লাসে তিনটে টাইপ কনসিডার করেছিলাম, যে সোডিয়াম ক্লোরাইড মানে আমি মানে সলভেন্টটাকে জল ধরছি, পোলার সলভেন্ট হচ্ছে এখন, তো সেখানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি মেশালে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন, যেটা সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা তোমার নেগেটিভ হচ্ছিল, কারণ সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড সে পোলার সলভেন্টের বাল্কে থাকতে বেশি পছন্দ করে দেন সারফেস, তখন সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা নেগেটিভ, সেখান থেকে ডি গামা বাই ডি সি টু পজিটিভ হয়ে যাচ্ছিল, এতে এই পার্টিকুলার ক্ষেত্রে সারফেস টেনশনটা বাড়ছিল। এছাড়া স্মল অর্গানিক মলিকুলস উইথ পোলার হেড, যেমন কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড ইত্যাদি যখন কনসিডার করছো, গামা টুটা স্মল পজিটিভ, ডি গামা বাই ডিসি টু নেগেটিভ হচ্ছিল, অর্থাৎ সারফেস টেনশনটা কনসেন্ট্রেশনের সাথে সাথে স্লোলি কমছিল। আর থার্ড টাইপটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, এখানে মিডিয়াম সাইজ অর্গানিক মলিকুলস উইথ আয়নিক হেডস, যেমন ধরো কার্বক্সিলিক অ্যাসিডের মানে তোমার সল্ট বা সালফোনিক অ্যাসিডের সল্ট, মানে সোপ, ডিটারজেন্ট, এগুলো যখন তুমি কনসিডার করছো, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ গামাটোটা শুধু পজিটিভ না, অনেকটা বেশি পজিটিভ, তার ক্ষেত্রে সারফেস টেনশন ভীষণ র্যাপিডলি কমছে আর কি। ঠিক আছে, গামাটোটা মাঝ গ্রেটার দেন জিরো, ডি গামা বাই ডি টু মাঝ লেস দেন জিরো হচ্ছে। ঠিক আছে, সারফেস টেনশনটা ভীষণ র্যাপিডলি কমছে। তাহলে প্রথমটা টাইপ 1-এ স্লোলি বাড়ছে, টাইপ 2-তে স্লোলি কমছে, টাইপ 3-তে হচ্ছে র্যাপিডলি কমছিল। এই পর্যন্ত আলোচনা হয়েছিল। আর এবারে তার পরের পার্টটা ইজ ভেরি ইন্টারেস্টিং। তুমি যদি এই ছবিটাকে দেখো, দেখবে সারফেস টেন্সার ভার্সেস কনসেন্ট্রেশন প্লট করলে একটা সার্টেন কনসেন্ট্রেশনের পরে না সারফেস টেন্সারটা মোরাললেস কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। গিভস অ্যাডজসন আইসোথার্ম অনুযায়ী তোমার তো ডি গামা বাই ডি সি টু নেগেটিভ, মানে সারফেস টেন্সারটা কনসেন্ট্রেশনের সাথে সাথে কমতেই থাকা উচিত ছিল। তো তুমি দেখতে পাচ্ছ একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে তার কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এবারে কথাটা যে কনস্ট্যান্টটা কেন হচ্ছে, আসলে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই যে তুমি যখন এই কোন একটা সারফেস অ্যাক্টিভ এজেন্ট বা সারফ্যাক্ট্যান্ট তুমি জলেতে দিলে, সারফেসটা তোমার কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে সারফেস মানে প্রথমে সারফেসটা কভার হচ্ছে, যেন সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা পজিটিভ হচ্ছে, যদি একটা সময় পরে তো সারফেসটা পুরো ফিল আপ হয়ে যাবে। তো সারফেস যদি পুরো ফিল আপ হয়ে যায়, তাহলে ইন্ডিভিজুয়াল সারফ্যাক্টর মলিকুলগুলো কি করবে, তার বাল্কে আসতে সে বাধ্য, কারণ সারফেসে তার জায়গা নেই। মানে পুরো লেয়ারটা যদি পুরো ভর্তি হয়ে যায়, তখন কিন্তু আর জায়গা নেই বলে সে বাল্কে আসতে বাধ্য হচ্ছে। আর বাল্কে আসতে যখন বাধ্য হচ্ছে, তখন প্রথমে 2-4টে সারফ্যাক্টর মলিকুল যখন বাল্কে এলো, এবারে একটা জিনিস খেয়াল করে দেখো যে সারফ্যাক্টর মলিকুলগুলো একটা আয়নিক পোলার হেড আছে, যেটা সাডেনলি জলকে পছন্দ করে, কিন্তু একটা লম্বা হাইড্রোফোবিক পার্ট আছে, সে জলকে পছন্দ করে না। জল মানে মানে বেসিক্যালি জলকে পছন্দ করে না, কারণটা এমন নয় যে তাদের মধ্যে একটা রিপালশন আছে, ডিরেক্টলি রিপালশন নেই, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে জল নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করে থাকে, তো সেটাকে দারুণ স্টেবল অবস্থায় আছে। এবার সেখানে যখন এই একটা হাইড্রোফোবিক পার্ট, মানে হাইড্রোফোবিক মানে হাইড্রোকার্বন চেন যখন তার মধ্যে ঢুকে যাচ্ছে, সে হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিচ্ছে। এবারে এই হাইড্রোফোবিক পার্টের সাথে জলের যে অ্যাট্রাকশনটা, ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা, তার তুলনায় জলের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংটা অনেক বেশি স্ট্রঙ্গার, সেই জন্য জল সে হাইড্রোজেন বন্ড করেই থাকতে চায়। সে হাইড্রোফোবিক পার্টটাকে মানে হাইড্রোকার্বন পার্টটাকে জলের মধ্যে আনতে চায় না বলে সে কি করবে, সে বেসিক্যালি ওই উগড়ে দেবে, মানে বমি করে দেওয়ার চেষ্টা করবে, তাকে সারফেসে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক ইন্টারাকশন, মানে অ্যাজিভ জানো যে ওরা জলকে বিকর্ষণ করছে বা জলকে পছন্দ করছে না। জলকে বিকর্ষণ করতে পারে, ইন্ডিভিজুয়ালি বিকর্ষণ করছে না, কিন্তু জল নিজেদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং করেছিল, যেটা হচ্ছে অনেক বেশি স্টেবল, সেইটার বদলে তোমার যেটা হচ্ছে যে তোমার ওই মানে যখন হাইড্রোকার্বন পার্টটা ঢুকে যাচ্ছে, তখন সে হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিচ্ছে, সে ভাঙাটা সে পছন্দ করছে না, সেই জন্য জল তারা সম্মিলিতভাবে তাকে জাস্ট উপরে ঠেলে দিচ্ছে, সেটাকে হাইড্রোফোবিক ইন্টারাকশন বলা হচ্ছে। কিন্তু উপরে যে ঠেলে তো দিচ্ছিল এতক্ষণে, কিন্তু উপরটা পুরো ভর্তি হয়ে গেলে কি করবে, তখন তাকে বাধ্য হয়ে থাকতে দিতে হবে। এবারে যখন আসছে, এবারে এই যে সারফ্যাক্ট্যান্ট মলিকুলটা তার একটা লম্বা হাইড্রোফোবিক পার্ট নিয়ে যদি সে ঘোরাঘুরি করে, তাহলে সে অনেক হাইড্রোজেন বন্ডিং ভাঙবে, সেটা সে পছন্দ করছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, জল সে একটা সলভেন্ট কেজ তৈরি করছে, মানে ওয়াটার মলিকুলগুলো আরো স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড করে একটা ওরিয়েন্টেশন তৈরি করছে, মানে একটা কেজের মতো তৈরি করছে, যে কেজের মধ্যে এই সকল সারফ্যাক্ট্যান্ট মলিকুলকে ঢুকিয়ে দিচ্ছে, বা হাইড্রোফোবিক পার্টটাকে সেখানে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে দেখো, তাহলে ইন্ডিভিজুয়ালি মলিকুলটার বাল্কের মধ্যে ঘুরে বেড়াতে পারছে না, তার বদলে যেটা হচ্ছে যে ওই মলিকুলটাকে
একটা সলভেন্ট কেজ দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবারে 2-4টে হলো এরকম, 2-4টে 5টা 7টা 10টা 15টা 100টা হলো। এবার দেখা যাচ্ছে যে মানে কনসেন্ট্রেশন যথেষ্ট বেশি হয়ে গেলে এই ইন্ডিভিজুয়ালি সলভেন্ট কেজ তৈরি করে মলিকুলগুলোকে রাখা, সেটা আর কস্ট এফেক্টিভ হচ্ছে না। কস্ট এফেক্টিভ হচ্ছে না মানে তার জন্য অনেক ওয়াটার মলিকুলকে এনগেজ হয়ে যেতে হচ্ছে। তখন তার একটা সুন্দর রাস্তা নিচ্ছে, সেটা হচ্ছে এই যে যে একটা বড় সলভেন্ট কেজ তৈরি করে এই অনেকগুলো সারফ্যাক্টর মলিকুলকে সেখানে জায়গা দিয়ে দিচ্ছে। যেমন এখানে দেখো, এই যে ইন্ডিভিজুয়ালি ছিল, তার বদলে হচ্ছে যে যখন কনসেন্ট্রেশনটা সাফিসিয়েন্টলি বেশি হলো, তখন এই একটা বড় সলভেন্ট কেজ তৈরি করে অনেকগুলো সারফ্যাক্টর মলিকুলকে সেখানে ঢুকিয়ে দিল। আর এবারে যদি এটা ওয়াটার মানে এর মধ্যে হয়, এটা যদি তোমার পোলার সলভেন্ট হয়, যা জলের মধ্যে হয়, তাহলে জলের মধ্যে সে কি রকম ভাবে ওরিয়েন্টেড থাকবে। দেখো, এইগুলো তো তোমার এই 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 হেডগুলো তো পোলার, তাহলে হেডগুলো হচ্ছে বাইরের দিকে এক্সপোজ থাকবে যাতে করে সে জলের ডিরেক্ট কন্ট্যাক্টে থাকতে পারে। আর হাইড্রোফোবিক বা হাইড্রোকার্বন পার্টগুলো সেগুলো যে সেন্টারের দিকে থাকবে যাতে করে তাকে জলকে খুব বেশি ফেস করতে না হয়। ঠিক আছে? তাহলে এই যে প্রসেসটা হওয়া, এইখান থেকে এখানে যাওয়া, এই প্রসেসটাকে বলা হয় মাইসেলাইজেশন। তা দেখো, তখন একটা সারফেস অ্যাক্টিভ এজেন্ট বা সারফ্যাক্টর মলিকুল তুমি পোলার সলভেন্ট বা জলে দিচ্ছ, তাহলে প্রথমে সে সারফেসটা অকুপাই করবে, করে সারফেস টেনশন কমাবে। এবার একটা সময়ের পরে যখন সারফেসটা পুরো অকুপাইড হয়ে গেলে তখন সে বাল্কে আসবে। শুরুতে বাল্কে এসে ইন্ডিভিজুয়ালি তারা সলভেন্ট কেজের মধ্যে থাকবে। এগুলো সব ইন্ডিভিজুয়ালি তোমার সলভেন্ট কেজের মধ্যে থাকছে। যখন কনসেন্ট্রেশনটা সাফিসিয়েন্টলি হাই হয়ে গেল, তখন ইন্ডিভিজুয়ালি সলভেন্ট কেজের মধ্যে না থেকে একটা বড় সলভেন্ট কেজের মধ্যে অনেকগুলো সারফ্যাক্টর মলিকুল ঢুকে যাচ্ছে, করে একটা দেখো ম্যাক্রোমলিকুল বা এগ্রিগেশন তৈরি করছে বা অ্যাসোসিয়েটেড কলয়েড তৈরি করছে। তাহলে এই যে ইন্ডিভিজুয়াল সলভেন্ট কেজের মধ্যে যে সারফ্যাক্টর মলিকুলগুলো ছিল, সেইখান থেকে এই যে ম্যাক্রো মলিকুলটা তৈরি করে ফেললো, তাকে বলা হচ্ছে মাইসেলাইজেশন। এই প্রসেসটা হচ্ছে আমার মাইসেলাইজেশন। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যে মাইসেলাইজেশন হলে মানে এই মাইসেলাইজেশন প্রসেসটার মধ্যে কি হচ্ছে দেখো খেয়াল করে। এটা হচ্ছে যে তোমার অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে মলিকুলগুলো ইন্ডিভিজুয়ালি ছিল, মানে সারফ্যাক্টর মলিকুলগুলো তার একটা এগ্রিগেট তৈরি করতে পারে, এন্ট্রপিটা কমে যাচ্ছে। হ্যাঁ, সার্টেনলি তোমার ইন্ডিভিজুয়াল মানে তুমি যদি সারফ্যাক্টর মলিকুলগুলো শুধু কনসিডার করো, তারা আগে ডিজঅর্ডার ছিল, এখন অর্ডার হচ্ছে, তাদের এন্ট্রপিটা কমছে। কিন্তু আগে এই ইন্ডিভিজুয়ালি সলভেন্ট কেজ তৈরি করে মলিকুলগুলোকে ট্র্যাপ করে রাখার জন্য যত ওয়াটার মলিকুলকে অর্গানাইজ হতে হয়েছিল, এখন একটা বড় সলভেন্ট কেজের মধ্যে সমস্ত সারফ্যাক্টর মলিকুলগুলোকে ঢুকিয়ে দিয়ে যদি রেখে দেওয়া যায়, তাহলে অনেক ওয়াটার মলিকুল কিন্তু ফ্রি হতে পারছে। তাহলে আমি কথার কথা বলছি, এখানে ধরো এক একটা মলিকুলকে রাখার জন্য তোমার 10টা করে ওয়াটার মলিকুলকে হাইড্রোজেন বন্ড করে একটা সলভেন্টকে তৈরি করে তোমার থাকতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, 50টা ওয়াটার মলিকুলকে অর্গানাইজ হতে হয়েছিল। এবারে যখন এই 5টাকে তুমি একটার মধ্যে ঢুকিয়ে দিতে পারছো, দেখা গেল যে একটা বড় সলভেন্ট তৈরি করে সেখানে মাত্র 20টা মলিকুল ইনভলভ হয়েছে, মানে 20টা ওয়াটার মলিকুলকে অর্গানাইজ হতে হয়েছে। তাহলে আগে লাগছিল 50টা, এখন লাগছে 20টা, 30টা ওয়াটার মলিকুল তোমার ফ্রি হয়ে গেল। এই যে ওয়াটার মলিকুলগুলো বা সলভেন্টটা ফ্রি হলো, তার জন্য কিন্তু আলটিমেটলি ওটা এন্ট্রপিক্যালি ফেভারেবল হচ্ছে। তাহলে দেখো, শুধুমাত্র সারফ্যাক্টর মলিকুলকে যদি কনসিডার করো, ডিঅর্ডার থেকে অর্ডার হচ্ছে বলে তার এন্ট্রপি কমার কথা, কিন্তু সলভেন্টটা আগে ছিল এনগেজ, এখন ফ্রি হলো বলে আলটিমেটলি কিন্তু এন্ট্রপিটা বাড়ছে। সেই জন্য এই প্রসেসটা কিন্তু এন্ট্রপিক্যালি ফেভারেবল। আর এনার্জেটিক্যালি আনফেভারেবল কেন? কারণটা হচ্ছে যে এই সলভেন্ট কেজের যে হাইড্রোজেন বন্ড, স্পেশাল হাইড্রোজেন বন্ড, সেগুলো স্ট্রং। তাহলে যখন তোমার এই ইন্ডিভিজুয়ালি ট্র্যাপ করার বদলে একটা বড় সলভেন্ট কেজের মধ্যে ট্র্যাপ করছে, অনেক ওয়াটার মলিকুল ফ্রি হয়ে গেল, মানেটা কি, যে একটা স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডিং থেকে নর্মাল হাইড্রোজেন বন্ডিং করলো। স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডিং থেকে নর্মাল হাইড্রোজেন বন্ডিং করলে কি হবে, সেটা এনার্জেটিক্যালি আনফেভারেবল হবে। হ্যাঁ, মোর অ্যাট্রাকশন মানে সেটা ফেভারেবল। তাহলে এখানে স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডিং ছিল, এখন হচ্ছে তোমার উইকার হাইড্রোজেন বন্ডিং, মানে নর্মাল মানে অর্ডিনারি হাইড্রোজেন বন্ডিং হয়ে গেল। তাহলে স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডিং থেকে অর্ডিনারি হাইড্রোজেন বন্ডিং হলে ওটা এনার্জেটিক্যালি আনফেভারেবল হচ্ছে। তাহলে দেখো, এই মাইসেলাইজেশন প্রসেসটা কিন্তু এন্ট্রপিক্যালি ফেভারেবল। কেন এন্ট্রপিটা বাড়লো? কারণ সারফ্যাক্টর মলিকুলের এন্ট্রপি বাড়ছে বলে কিন্তু নয়, সলভেন্টের এন্ট্রপি বাড়ছে। আগে যতগুলো সলভেন্ট মলিকুল ওরকম ট্র্যাপড হয়ে থাকতে হয়েছিল, মানে সলভেন্ট মলিকুল সলভেন্ট কেজে ওরিয়েন্টেড হয়ে থাকতে হয়েছিল,
এখন যখন মাইসেলি তৈরি হলো, একটা বড় সলভেন্ট কেজের মধ্যে অনেক মলিকুলকে যখন তুমি ঢুকিয়ে দিতে পারলে, তখন কিন্তু তোমার অনেক ওয়াটার মলিকুল ফ্রি হয়ে গেল বলে এন্ট্রপিটা বাড়লো। আবার স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডিং থেকে অর্ডিনারি হাইড্রোজেন বন্ডিং হচ্ছে বলে ওটা এনার্জেটিক্যালি আনফেভারেবল হচ্ছে। এবং ডেল্টা জি, যেটা ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা, সেটা অ্যাকচুয়ালি তোমার নেগেটিভ হবে। মানে মানে মাইসেলি স্পন্টিনিয়াস প্রসেস, কিন্তু এটা নট এনার্জেটিক্যালি ফেভারেবল বাট এন্ট্রপিক্যালি ফেভারেবল। এটা ভীষণ ভালো করে তুমি মাথায় রাখবে। মাইসেলাইজেশন কিন্তু এন্ট্রপিক্যালি ফেভারেবল, এনার্জেটিক্যালি আনফেভারেবল, কিন্তু ওভারঅল ওটা একটা স্পন্টিনিয়াস প্রসেস। আর একটা স্পেশাল কেস বলি, যদি তোমার এই এই বাইরের সলভেন্টটা আগেরটা ছিল পোলার ওয়াটার মলিকুলের মতো, কিন্তু তার বদলে যদি নন পোলার হতো, নন পোলার হলে কি হবে, তখন এই এই যে তোমার এটা মানে মানে এটা তৈরি হচ্ছে, এটা বলে মাইসেলিটা তৈরি হচ্ছে, তখন পোলার হেডগুলো কিন্তু সেন্টারের দিকে থাকবে, হাইড্রোফোবিক পার্টগুলোতে বাইরের দিকে এক্সপোজ থাকবে। আর নন পোলার সলভেন্ট সে হাইড্রোফোবিক পার্টকে পছন্দই করে, তো সেটা বাইরের দিকে চলে যাবে। আর যখন পোলার সলভেন্ট নেবে, তখন পোলার হেডগুলো বাইরের দিকে থাকবে, হাইড্রোফোবিক পার্টগুলো হচ্ছে ভেতরের দিকে থাকবে। তাহলে প্রথমটা যদি মাইসেলি হয়, পরেরটাকে বলা হচ্ছে রিভার্স মাইসেল। ঠিক আছে, প্রথমটা মাইসেলি করে, পরেরটা হচ্ছে তোমার রিভার্স মাইসেল। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে মাইসেলাইজেশন প্রসেসটা কি, মাইসেলাইজেশনটা কেন এন্ট্রপিক্যালি ফেভারেবল, মাইসেলাইজেশন কেন এনার্জেটিক্যালি আনফেভারেবল, মাইসেলি এবং তার রিভার্স মাইসেলি, এগুলো পরিষ্কার হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এই সারফেসে মলিকুলগুলো চলে যাচ্ছিল বলেই তো সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা পজিটিভ হয়েছে, সারফেস টেনশন কম ছিল। সারফেসটা ভর্তি হয়ে যাওয়ার পরে আর তো উপরে যেতে পারছে না, তার মানে কি সারফেসে কিছু ঘটছে না। সারফেস যদি কিছু না ঘটে আর কি হবে, আর সারফেস এক্সেস কনসেন্ট্রেশন ফার্দার বাড়তে পারছে না, তখন কি হবে, সারফেস টেনশনটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো দেখো, একটা সার্টেন কনসেন্ট্রেশনে যেখানে সারফেসটা পুরো অকুপাইড হয়ে গিয়ে মলিকুলগুলোকে বাল্কে চলে এলো এবং মাইসেলি তৈরি হওয়া স্টার্ট করলো, তখন তুমি দেখতে পাচ্ছ যে তার সারফেস টেনশনটা তখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। যে কনসেন্ট্রেশনে বা যার বিয়ন্ডে তোমার এই মাইসেলিটা তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। তার কনসেন্ট্রেশনটা একটা সার্টেন ভ্যালুর থেকে বেশি হলে তোমার অ্যাকচুয়ালি মাইসেলি তৈরি হবে, তাকে বলা যাবে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন বা সিএমসি। ঠিক আছে, ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন বা সিএমসি। ঠিক আছে, ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন বা সিএমসি হলো। তাহলে বুঝতে পারলে যে মানে মাইসেলি কি, মাইসেলাইজেশনটা কি, এবং ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন বলতে তুমি কি বুঝছো এটা। ঠিক আছে, হলো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এই যে প্রসেসটা তো এন্ট্রপিক্যালি ফেভারেবল, এনার্জেটিক্যালি আনফেভারেবল। এবারে মাইসেলাইজেশনটা স্পন্টিনিয়াসলি ঘটতে গেলে দেখো, ডেল্টা জি কত ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তো ওভারঅল জিনিসটা কি হতে হবে, ওভারঅল জিনিসটা নেগেটিভ হতে হবে। তো ওভারঅল জিনিসটা নেগেটিভ হবে কখন, যখন টেম্পারেচারটা হাই হবে। বুঝতে পারছো, যখন টেম্পারেচারটা হাই হবে, দাদা করে টি ডেল্টা এস তার ম্যাগনিটিউডটা ডেল্টা এইচ এর থেকে বেশি হবে, তখন ডেল্টা জিটা নেগেটিভ হবে। এটা তাহলে দেখো, তোমার টেম্পারেচারটা সাফিসিয়েন্টলি বেশি হতে হবে, তবে ডেল্টা জিটা নেগেটিভ হবে, তবে মাইসেলাইজেশনটা হবে। সেটাই লেখা হচ্ছে টি ডেল্টা এস গ্রেটার দেন ডেল্টা এইচ হতে হবে। হ্যাঁ, অর্থাৎ হাই টেম্পারেচার মাইসেলাইজেশন হবে, তার মানে একটা মিনিমাম টেম্পারেচার বিলো হুইচ মাইসেলাইজেশন ক্যানট বি ফর্ম, তাকে বলা হবে ক্র্যাপ টেম্পারেচার। তাহলে একটা টেম্পারেচার থেকে নিচে হলে আর মাইসেলিটা তৈরি হবে না। ঠিক আছে, তখন তাকে বলা যায় ক্র্যাপ টেম্পারেচার। মানে ক্র্যাপ টেম্পারেচারের উপরে গেলে তবেই মাইসেলি তুমি পাবে। ক্র্যাপ টেম্পারেচার তুমি টেম্পারেচার কমিয়ে ক্র্যাপ টেম্পারেচার নিচে নেমে গেলে তুমি আর মাইসেলিটাকে রাখতে পারবে না, সে তখন এই ইন্ডিভিজুয়ালি মলিকুল তৈরি করে ফেলবে। তাহলে ক্র্যাপ টেম্পারেচার এবং ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন সেটা বুঝলে। আচ্ছা, এবারে এই মাইসেলি তৈরি হলে অনেক প্রপার্টি তোমার চেঞ্জ হয়। যেমন ধরো, ফর এক্সাম্পল সারফেস টেনশনটা তুমি দেখেছো যে প্রথমে র্যাপিডলি কমছিল, ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনে যায়। আচ্ছা, ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন অনেক সময় একটা ফিক্সড পয়েন্ট না, একটা রেঞ্জ অফ কনসেন্ট্রেশন। কেন আমি এটা একটা রেঞ্জ হিসেবে দেখিয়েছি, যে সারফেস টেনশনটা থাকে কমতে কমতে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে সারফেস টেনশন কমে যাওয়া মানে তো ডিটারজেন্সি বাড়া। আগের দিন বলেছিলাম যে ময়লা জিনিসপত্র চিটকে থাকে সারফেস টেনশনের জন্য।
তার ডিটারজেন্সিটা তার মানে সারফেস টেন্সিটা কমে গেল, যাতে করে ডিটারজেন্সিটা বাড়লো। তার সারফেস টেন্সিটা কমে যাওয়া মানে ডিটারজেন্সিটা বেড়ে যাওয়া। এবার একটা সময় পরে যখন সারফেস টেন্সিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ডিটারজেন্সিটা বাড়তে বাড়তে একটা সময় পরে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটা আর এবারে যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টিস, সেখানে কোয়ালিটেটিভ প্রপার্টিস কি হয়? কোয়ালিটেটিভ প্রপার্টিস তো নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যার উপরে নির্ভর করে, তার তো কেমিক্যাল নেচারের উপর নির্ভর করে না। এবারে দেখো তুমি যখন কনসেন্ট্রেশন বাড়াচ্ছ, সার্টেনলি কোয়ালিটেটিভ প্রপার্টিস গুলো বাড়বে, যেমন অসমোটিক প্রেশার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, সবগুলি হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টি, সেটা কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে বাড়ে। যখন মাইসেলি তৈরি হতে আরম্ভ করে, তখন তো নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যা এফেক্টিভলি বাড়ছে না, অ্যাগ্রিগেশন হয়ে যাচ্ছে, তখন কোয়ালিটেটিভ প্রপার্টিটা মোরালে কনস্ট্যান্ট হয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে অসমোটিক প্রেশার থেকে শুরু করে বাকি সবকিছু। আচ্ছা, এবার তুমি দেখো যখন তুমি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা মোলার কন্ডাক্টেন্স দেখো, সেটা কি হয়? কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে কমে, ঠিক আছে? এবারে কমাটা হচ্ছে যে প্রথম থেকে যেমন করে কমবে, সিএমসি তৈরি হওয়ার পরে তারপরে অন্যরকম ভাবে কমবে। ঠিক একই রকম স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টেন্সটা আমি জানি কি কনসেন্ট্রেশনের সাথে সাথে বাড়ে, যখন মাইসেলি তৈরি হয়ে যাচ্ছে তখন সেটা মোরালেস কনস্ট্যান্ট হয়ে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এই যে বিভিন্ন রকমের ফিজিক্যাল প্রপার্টিস গুলো, ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন আগে এবং পরে তাদের যে ভেরিয়েশন গুলো আলাদা, সেটা আমি একটা ছবির মধ্যে সবটাকে তোমাকে দেখিয়ে দিলাম। এটা থেকেও নেটে পরীক্ষায় কোশ্চেন এসছে, ঠিক আছে? তাহলে আমার পরিষ্কার মানে খেয়াল করে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে, নেটে, গেটে এই সারফেস কেমিস্ট্রি থেকে যে টাইপের কোশ্চেন তোমার আসতে পারে, সেইটাকে আমি পুরোটাকে ইনপুট করে দিয়ে আমি পুরো জিনিসটাকে পড়িয়ে দিলাম। মানে অ্যাবজর্পশনের যে চারটে লেকচার এবং তার অ্যাপ্লিকেশন হিসেবে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস এবং এইখানে মাইসেলাইজেশন, সারফেস ফিল্ম, এই যে রিলেটেড গল্পটা আর কি, এইটা করলে তুমি দেখবে নেটের যে 14টা টপিকের মধ্যে একটা টপিক আছে সারফেস কেমিস্ট্রি। এছাড়া তোমার তো মানে জ্যাম ট্যামে তো ছিলই, বা গেট টেটেও তোমার আছে। তুমি দেখবে সমস্ত কোশ্চেন এই যতটুকু কনসেপ্ট তোমাকে শেখানো হয়েছে সেই কনসেপ্টের উপরে তুমি করতে পারবে। হ্যাঁ, তাহলে আমি যেটা সবাইকেই বলবো, হ্যাঁ, যারা আছো, মানে যারা 6 সেমিস্টারও হতে পারে, এমএসসিও হতে পারে, যে এবারে জাস্ট একবার কুইকলি, মানে জাস্ট একটা দিন একটু নষ্ট করো। একটা দিনও তোমাকে নষ্ট করতে হবে না। তোমার কাছে এখন তো মানে মানে বিভিন্ন ইন্টারনেটে বা তোমার এতে বিভিন্ন বই এক্সিস্ট করে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুলো দেওয়া থাকে। ইভেন যদি আমাকে তোমার একটু আধটু ভক্তি শ্রদ্ধা করো, তাহলে আমাদেরও যে পার্টটা আছে, মানে আগে ফার্স্ট এডিশনে হলো হচ্ছে সেকেন্ড ভলিউমে, আর এখন হলো তোমার ফার্স্ট ভলিউমে, এই সারফেস কেমিস্ট্রি, এইটা আমাদের যে বইয়ে আছে, তারও পরে নেট গেটে যেসব কোশ্চেন্স করেছে সেই কোশ্চেনগুলোকে একসাথে লিখে তার ডিটেল সলিউশন করে দেওয়া আছে। তুমি দেখবে যে কনসেপ্টগুলো শিখিয়েছি তার বেসিসে তুমি অবশ্যই সেই কোশ্চেনটা সলভ করতে পারছো। এবার নেট পরীক্ষাতে থাকে একটা 4 নম্বরের কোশ্চেন তো সারফেস কেমিস্ট্রি থেকে পড়বেই, কখনো কখনো দুটোও দিয়ে দেয়, কখনো কখনো কিন্তু একটা তোমার পজিটিভলি দেয়, এবং সেটা যে যতটুকু কনসেপ্ট শেখালাম দেখো তার বেসিসে তুমি কিন্তু করে ফেলতে পারছো। তাহলে এই জাস্ট মাত্র ছোট ছোট পাঁচটা ক্লাস নিলাম আজকে, হিসেব করলে তোমার বেসিক্যালি 5টা ক্লাস নিলাম, কিন্তু আগে ওটা লিখে লিখে করিয়েছিলাম, ওটা 6টা ক্লাস হয়েছিল। তাহলে 5টা ক্লাসের মধ্যে কিন্তু এখন পুরো জিনিসটাকে দেখিয়ে দিতে পারছি আর কি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার, দেখো তাহলে সারফেস কেমিস্ট্রিতে যা যা তোমার দরকার: অ্যাবজর্পশন, ভেরিয়াস ফিচার, অ্যাবজর্পশন আইসোথাম, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার ফ্রেনলুক, ল্যাংমুর, বিটি, গিভ, সব কিছু, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, আর কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট সারফেস টেনশন, মাইসেলি, এই পুরো জিনিসটাকে বলে দেওয়া হলো, এবং আমাদের সারফেস কেমিস্ট্রি পুরো পার্টটা কিন্তু পড়ানো হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের যা বক্তব্য ছিল, আমরা বলে দিলাম। বলো, তোমাদের কিছু অসুবিধা থাকলে বলো। ঠিক আছে? আচ্ছা, এটা একদম ভালো করে নেট গেটের জন্য একদম পরিষ্কার করে রেডি করে নেবে, আর ইউনিভার্সিটি পরীক্ষার জন্য তো রেডি করতে হচ্ছেই। মানে এইটুকু জিনিস এখান থেকে, মানে যে কোশ্চেনেই পড়ো দেখবে তুমি একদম উইথ ফুল কনফিডেন্স তুমি করতে পারবে। তারপর থার্মোডাইনামিক্স, কোয়ান্টাম মেকানিক্স, এগুলো হিউজ, হ্যাঁ, তুমি ভীষণ ভালো জানো, কিন্তু এমন কোশ্চেন করা সম্ভব যেটা তুমি করতে পারবে না। কিন্তু এই ধরনের ছোট ছোট জিনিস, এই সলিড স্টেট ধরো, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ধরো, ডেটা অ্যানালিসিস ধরো, এই অ্যাবজর্পশন ধরো, এই পলিমার ধরো, এগুলো সব একটা বা দুটো করে কোশ্চেন করে। হ্যাঁ, মানে ওয়েটেজ রেসপেক্টে দেখলে দেবে 14টা টপিকের মধ্যে 7টা টপিক আছে ছোট ছোট টপিক, যেমন ছোট ছোট টপিক কোশ্চেন কম আছে, কিন্তু ওটা একদম ফুল কনফিডেন্স এই প্রশ্নগুলো সলভ করা যায়, মানে কোনোভাবেই তোমার ওগুলো মিস হয় না। আবার কোয়ান্টাম মেকানিক্স, কেমিক্যাল কাইনেটিক্স, থার্মোডাইনামিক্স,
ইলেকট্রোকেমিস্ট্রি, গ্রুপ থিওরি, এই টাইপের কিছু জিনিস আছে যেগুলো খুব বড় বড় টপিক। সেখান থেকে কোশ্চেন যেমন বেশি আসে, অ্যাট দ্য সেম টাইম তোমার সেটাকে তৈরি করতে অনেক বেশি সময়ও দিতে হয়। ঠিক আছে? তো সেটাকে তুমি ওই ঠিকঠাক করে তুমি করে নাও, করে নিয়ে দেখবে তোমার একদমই অসুবিধা কিছু হবে না, সুন্দর ব্যাপারটা হবে। ঠিক আছে?